তারপরে আমরা এক্স এক্সিস থেকে কিছু বলছি, তারপরে আমরা ওয়াই এক্সিস থেকে অটোমেটিক্যালি এগুলা রেকর্ড হয়ে গেছে আর কি। ফরম্যাটটা আবার শো করি। যারা কম বুঝছেন আমার মনোযোগ দেন। আমরাও যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা স্কুল কলেজে পড়তাম, ওই পিছনের বেঞ্চে বসতাম যেদিন মানে গল্প করার ইচ্ছা নিয়েই ক্লাসে আসতাম। সেদিন আমরা কিছুই বুঝতাম না। তো আপনারাও এরকম করেন, দেখা গেলো আমি ক্লাস করাচ্ছি, এদিকে আপনারা মেসেজিং করেন। কেউ কেউ হয়তো গেমের মধ্যেও পার্টিসিপেট করে, কেউ আবার মেসেঞ্জারে দু একটা রিপ্লাইও দেয় কাউকে কাউকে। এগুলা তো আপনারাও করেন, মানে এগুলো ওই ক্লাসের ওই জিনিসটাই, যেটা আমরা ক্লাসের পিছনের বেঞ্চে বসে করতাম আর কি, ফাঁকিবাজি আর কি। তারপরে পরের ক্লাসে এসে স্যার আগের ক্লাসে কি পড়াইছেন বুঝি নাই। তো বিষয়টা হচ্ছে এরকম হইলে কিন্তু মহা মুশকিল। স্যার আপনার জন্য কত দায়িত্ব নিবে, নিজের কিন্তু একটু দায়িত্ব, মানে নিজের ব্যাপারে একটু দায়িত্ব পালন করতে হবে, তাই না? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এটা পড়লাম, সেটা হলো ডেসক্রাইব ইমেজের আমরা এখানে একটা ফরম্যাট দিয়েছি, এই হলো আমাদের ফরম্যাট। এই ফরম্যাটে 1 2 3 4 5 6 7টা বাক্য আছে। প্রথম বাক্যে যে কোনো ইমেজের ব্যাপারে হেডিং দিবেন, আজকেও একই কাজ করব। তারপরের বাক্যে আমরা এখানে বলছি ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস, যেহেতু গ্রাফে এক্সিস থাকে, তার মানে প্রথমে আমরা নিচের এক্সিসটা পড়িয়েছি, যেটা ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস, অর্থাৎ আমাদের এখানে এক্সিস বলতে আমরা নিচেরটাকে বোঝানোর চেষ্টা করেছি, আর ওয়াই এক্সিস হচ্ছে উপরের খাড়াটা। তারপরে আমরা এক্স এক্সিস যেগুলো লিখে আছে সেই বাক্যটা একটানা টেনে বলে আমরা বলছি ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস হুইচ রিপ্রেজেন্টস সেভারেল, যদি সেখানে সাল থাকে তারপরে আমরা সেভারেল ইয়ার্স বলে সাচেস দিয়েও সালগুলা সিরিয়ালে বলছি। এবং মনে আছে আপনাদের, যদি 3টা বা 4টা থাকে তখন বলছি সবকটা বলে ফেলতে, আর যদি সেখানে হচ্ছে 4টা 5টার অধিক থাকে তাহলে প্রথমে 2 3টা বলে এন্ড আপ টু দিয়ে লাস্টেরটা বলা। সেম জিনিস ওয়াই এক্সিস এর ক্ষেত্রেও। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট ওয়াই এক্সিস হুইচ ইন্ডিকেটস ভেরিয়াস, ওয়াই এক্সিস এ ম্যাক্সিমাম টাইমে পার্সেন্টেজ থাকে, তাই আমরা এখানে পার্সেন্টেজেস লিখছি। কখনো কখনো ওয়াই এক্সিস এর মধ্যে ঘন্টা থাকে, তখন এখানে আওয়ার্স লিখবেন। যখন কোনো অ্যামাউন্ট থাকে বলাই থাকে, আর যদি কিচ্ছু না বুঝতে পারি তখন আমরা সেগুলাকে এলিমেন্ট বলতে পারি। আর যদি সেগুলো হয় সংখ্যা টাইপের, কোনো কিছু যদি না বুঝতে পারি ওই সংখ্যাটা দ্বারা কি মানুষের বয়স বোঝাচ্ছে নাকি পার্সেন্টেজ বোঝাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, তখন আমরা এখানে বলতে পারি ভেরিয়াস নাম্বারস, লাইক বলে সিরিয়ালে ওই নাম্বার গুলা বলা। এরপরে 4 নাম্বার বাক্যটাতে আমরা কি বলি, কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট। এরপরে আমরা সময়ের দিকে তাকাই, যদি দেখি আমাদের ইমেজে 33 সেকেন্ড হয়ে গেছে, তখন আমরা বলি আর কিছু বলার দরকার নাই, কারণ আপনি 40 সেকেন্ডের বেশি সময় তো পাবেন না, এখন আপনি তাড়াতাড়ি করে কনক্লুশন দিয়ে দেন বা ইমেজটাকে শেষ করে দেন। আর যদি কেউ দেখেন না এখনো 33 সেকেন্ড হয়নি, এখনো 33 থেকে 35 সেকেন্ড হয়নি, তখন চাইলে আপনি ফর এক্সাম্পল দিয়ে ইমেজের মধ্যে যদি কোনো কালার থাকে তখন ওই কালারটাকে বলতে পারেন। এই জন্য এই বাক্যটাকে আমি কালো কালারে রাখি নাই, 5 নম্বরের বাক্যটা আমি অন্য একটা ভিন্ন রকম রং দিয়ে রাখছি, যেন হচ্ছে আপনি এখানে বুঝতে পারেন এই কালারটা সব এই সেন্টেন্সটা সব সময় লাগবে না। আর এই জন্য এই বাক্যটার পাশে অপশনাল লিখে রাখছি। আর কনক্লুশন দিছি 2টা। ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস, এইটুকু আপনি রাখবেন। দ্য ইনক্রিজিং বা ডিক্রিজিং ট্রেন্ড অফ, গ্রাফের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় কোনো কিছু বাড়ছে বা কোনো কিছু কমছে, সেটাই তারা গ্রাফে দেখায়। যদি কেউ ধরতে পারি তখন আমরা বলবো ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড অফ, টপিকের নাম, আবার স্ল্যাশ দিয়ে লিখছি এনি অবজারভেশন অফ ইউ। আপনি যদি ওইটা না বলতে চান আপনি আপনার মন গড়া কোনো কথা এখানে বলতে পারবেন। যেহেতু আমরা শুরুতেই বলে নিছি, কেউ যদি ডেসক্রাইব ইমেজকে কারো ফরম্যাট ফলো না করে নিজের মতো করে বর্ণনা করতে চায়, সে নিজের মতো করে বর্ণনা করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন বর্ণনা করতে গিয়ে আপনি আমতা করে আটকে পড়ছেন না, যেন ছোট ছোট বাক্যগুলো একটানা বলে ফেলছেন কিনা আমাদের সেই 5 লেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী। ওকে, পাশাপাশি এইখানে আরেকটা কনক্লুশন রাখছি যে আমি ভাই লজিক দিয়ে কনক্লুশন বলতে পারতেছি না, তখন আমি কি করব, তখন এটা হচ্ছে মুখস্থ কনক্লুশন। ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। এই জন্য কনক্লুশনের বাক্য 2টা দিছি। প্রথমত যেটা দেওয়া আছে শুরুতে এটা ব্যবহার করার চেষ্টা করবেন, তখন গিয়ে সেলফ টকিং হবে, অর্থাৎ আপনি দুটাই তো সেলফ টকিং, তখন গিয়ে অ্যাকর্ডিং টু দ্য পিকচার হবে। পিকচারে দেখা যাচ্ছে কোনো কিছু বাড়তেছে, আপনি কনক্লুশনে সেটা বলে দিবেন ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড অফ, যেটা বাড়তেছে সেটার নাম। আর যদি কোনো কিছু কমে, ডিক্রিজিং ট্রেন্ড অফ, যেটা বাড়তেছে সেটার নাম। তারপরে যদি আর কিছু বলতে চান ইন কনক্লুশন দিয়ে দে ভাই, আমি ইনক্রিজিং ডিক্রিজিং কিছুই বলবো না, আমি আমার নিজের মন গড়া একটা মতামত বলবো কনক্লুশনে, পারবো কিনা? অবশ্যই পারবেন। লিখে রাখছি এনি অবজারভেশন অফ ইউ, আপনার যে কোনো মতামত আপনি সেখানে প্রেজেন্ট করতে পারেন।
আর যদি কিছুই না পারেন মুখস্থ। ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। খেয়াল করেন, এগুলো একটু পড়ে নিলেন। আর আমি কিন্তু গ্রুপগুলোতে আমার পড়া দিয়ে দিছি। এখানে আমি চেষ্টা করেছি একই ইমেজের অনেকগুলো ইমেজে আমি এরকম করছি, কিছু সেলফ টকিং দিছি, কিছু আবার ফরম্যাট অনুযায়ী দিছি। আমরা লাস্ট ক্লাসে বলেছি কেউ যদি নিজে গ্রামাটিক্যালি একটু ভালো হন এবং আপনি স্পিকিং এ যদি আমতা আমতা না করেন, যদি আটকে না পড়েন, আপনি কারো ফরম্যাট ফলো করবেন না, আপনি হুবহু হচ্ছে আপনার মতো করে বলে যাবেন। শুধু খেয়াল রাখবেন ইমেজ বলার সময় আমতা আমতাটা আসতেছে কিনা, এটা একটু কমাইতে পারলেই হবে। আর গ্রামাটিক্যালি টুকটাক ভুল হলে সমস্যা নেই, বাট আপনি সেলফ টকিং করবেন, কোনো ফরম্যাট কারোটা ফলো করবেন না। ওটাকে আমরা শিওর শট বলছি। শিওর শট মানে নিশ্চিত ভাবে 12 নম্বর করতে পারবেন এক্সাম। আর যদি মনে করেন না আমি সেলফ টকিং অত ভালো না, প্রচুর গ্রামারে প্যাচ লাগাই দিব, তাহলে আপনি আমার এই ফরম্যাট ফলো করতে পারেন। এটাও আপনাকে সেলফ টকিং তৈরি করার জন্য হেল্প করবে, কারণ এই বাক্যগুলো এমন করেই সাজানো যেন দেখলে মনে হয় এটা আপনারই সেলফ টকিং। সে আমরা এটা একবার রিভাইজ দিয়ে একটা গ্রাফ প্র্যাকটিস করে তারপরে আমরা পাই চার্টে চলে যাব, সহজ হয়ে যাবে। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা শুধু গ্রাফ পড়ছি, এই জন্য উপরে লিখে রাখছি গ্রাফ। এই টেমপ্লেট, এটাকে টেমপ্লেট বলে মানুষ, ফরম্যাট আর কি। সো এটা গ্রাফের জন্য। তারপরে আপনাদেরকে দিয়ে রাখছি আজকে যেটা করবো পাই চার্টের জন্য। পাই চার্ট আবার দুই রকমের, মাঝে মাঝে দুইটা পাই চার্ট একটা ছবির ভিতরে থাকে, সেটাকে ডাবল পাই চার্টস বলে। পাশাপাশি আজকে আবার আরেকটা দেওয়া আছে, পিকচার উইথ ইনফরমেশন, পিকচার উইদাউট ইনফরমেশন। এই হলো তিনটা ফরম্যাট, কিন্তু তিনটা ফরম্যাট একই, শুধু তিনটার জায়গায় তিন রকমের লেখা, কিন্তু বেসিক সব একই রকম। প্রথমটা ভালো বুঝলে বাকি দুইটা সহজেই বুঝবেন। আরো একবার একটু সামারি করি ক্লিয়ারলি, যারা গত ক্লাসে কম বুঝেছেন তাদের জন্য এবং বেশি বুঝেছেন যারা তাদের জন্য রিভিউ হইলো। এখানে আমাদের ফরম্যাটে 6টা সেন্টেন্স আছে। একটা ডেসক্রাইব ইমেজ দেখার পরে আপনি 25 সেকেন্ড সময় পাবেন এটাতে প্রস্তুতি নেওয়ার জন্য। 25 সেকেন্ড পরে আপনার বিপ করে শব্দ হবে। এবার আপনাকে স্পিকিং করতে সময় দিবে 40 সেকেন্ড। আপনি চেষ্টা করবেন 40-এর মধ্যে কমপক্ষে 30 যেন প্লাস করতে পারেন। 30-এর নিচে করলেও নাম্বারে সমস্যা হবে না। যেহেতু তারা বলেছে 30 প্লাস করার চেষ্টা করো, আমরা চেষ্টা করব, না পারলে নাই, সর্বোচ্চ 40 পর্যন্ত। এবং খেয়াল রাখবেন প্রত্যেক ইমেজের শুরুতে একটা হেডিং দিবেন এবং লাস্টে একটা কনক্লুশন দিবেন। ওকে, ও আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যারা শুয়ে ক্লাস করছেন, বিশেষ করে অফিস থেকে এসে, আহ, গতকাল আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওই যে আমি পোস্ট করেছিলাম, ওই ভাই বলছে ভাই আগের ক্লাসে আমি ঘুমাই গেছি। কেন? আমি এসে শুয়ে ক্লাস করছি। আমি বারবারই বলি যে আপনাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে জব হোল্ডার, ম্যাক্সিমাম, তো শরীর ক্লান্ত থাকবেই। আপনি পিটিও করা লাগবে, আপনার অফিসও করতে হবে, এটাই জীবন। অফিস থেকে এসে শোয়ার দরকার নেই। মাসে সপ্তাহে 3টা দিন আপনি আপনার পিটির জন্য ডেডিকেটেড না করতে পারলে আপনি স্কোরটা কেমনে করবেন? সো এসে আর অফিসে মানে বাসায় শোয়ার দরকার নেই। অনেকেই শুইছেন, পরে কিন্তু ঘুম এসে যাবে। দরকারে কফি বানাই নেন, 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে নেন, তারপরও কষ্ট বিষ্ট করে ক্লাসটা বুঝেন। না বুঝতে পারলে তো আপনি খালি কোর্সই করবেন, একটার পর একটা খালি কোর্স বদলাবেন আর করবেন। আবার পরের ব্যাচে ভর্তি হবেন। এরকম এই ব্যাচেও আছে, আগের ব্যাচের কয়েকজন ভর্তি হয়েছে। কেন ভাই? আগের বার সিরিয়াস ছিলাম না, বা ভাই পারি নাই, অফিসের অনেক প্রেশার। চাইলে পারে না এমন কিছু নাই, আপনি এইবারও পারবেন না। শুয়ে বসে থাকার দরকার নেই, নিজের মধ্যে একটু এনার্জি আনতে হবে তো। হ্যাঁ, আর জীবন এরকমই ভাই, নিজের সফলতার জন্য অনেক কিছু করা লাগে তো। করা লাগে না? যেমন আমার সফলতার জন্য আমি কি করি, আমি আপনাদের যতক্ষণ প্রশ্ন করেন ততক্ষণ ক্লাসে থাকি। এটা তো করার কথা না। 1.5 ঘন্টা হইলেই স্যাররা ইউনিভার্সিটি তো সময় দিত না, 45 মিনিটের পরে আমরা তো দেখেছি পরের স্যারে ঢুকবে, সেখানে বের হয়ে যেতে হবে, এটাই তো নিয়ম। সেটা তো খারাপ না। আমাদেরও তো একই নিয়ম, কিন্তু আমাদের রাতে কোনো ক্লাস নাই পরে। এই জন্য আমি আছি, কারণ আমার সফলতার জন্য আমি আপনাদের সময় দিই। কিন্তু আমার এটা কষ্ট হয় না? প্রচুর কষ্ট হয়। এত কথা বলা যায় নাকি? মাথা ব্যথা করে, মাঝে মাঝে মনে হয় এখনই স্ট্রোক করব, মাথার রগ ছিঁড়ে যাবে এখন, এরকম লাগে। তারপরেও তো আপনাদের সেটা বুঝতে দেয় না। কারণ কি? আমার সফলতার জন্য আমার পরিশ্রম আমারই করতে হবে। সফলতা কি? আপনাদের ভালো রেজাল্ট হবে, সেটা আপনাদের জন্য ভালো, তার থেকে বড় ভালো আমার, কারণ আমি তো এই প্রতিষ্ঠানটা প্যাশনেটলি সারা জীবন করবো। তো আমার সফলতা ধরে রাখার জন্য আমার পরিশ্রম করতে হবে না? তো আপনার স্কোরের জন্য আপনার অফিস থেকে আসার পরে আপনার কফি খেয়ে না ঘুমায় ক্লাস করতে হবে না? করতে হবে তো, নয়তো স্কোরটা কেমনে করবেন? 2-4-5 দিন না ঘুমায় অফিস করলে কি হবে? স্কোরটা হয়ে যাওয়ার পর অনেক ঘুমাইতে পারবেন। ওকে, জীবন এরকমই, সফলতার জন্য করা লাগে কষ্ট। ওকে, সো একটু শুয়ে থাকছেন যারা, উঠে পড়েন। গতকাল একজন ঘুমাইছে, আমার জানাইছে যে ভাই আমি ঘুমাই গেছি ক্লাসে, এখন পর্যন্ত অনেক কিছুই মিস করে গেছে। ওকে, সো ভাই উঠে দাঁড়ান। দাঁড়ায়েন না, মানে একটু নড়াচড়া করেন বা বসেন। কফি নেন, কফি দারুণ কাজ দিবে। ফিরলাম পড়ায়। এখানে আসেন। কোথায় আছি? যে এখানে 6টা বাক্য আমরা গত ক্লাসে পড়ছি। এই 6টা বাক্য আমাদের বেসিক বাক্য। এর মধ্যে 5টা কাজে লাগবে।
একটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা একটা ভিন্ন কালারে রাখছি, পাশে লিখে রাখছি অপশনাল। এবার চলেন আমরা একটা গ্রাফে নিয়ে যাই, শুধু খেয়াল রাখেন, চোখ বন্ধ করে ভাবেন, প্রথম বাক্যে হেডিং দিবেন, পরের বাক্যে এক্স এক্সিস, পরের বাক্যে ওয়াই এক্সিস, তার পরের বাক্যে কোনটা বড় কোনটা ছোট, এর পরের বাক্যে সময় থাকলে কালার, না থাকলে বাদ। কনক্লুশন মাস্ট সকল ছবিতেই দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমি আপনাদের বলেছি, যখনই স্পিকিং করা শুরু করবেন, 33 থেকে 35 সেকেন্ড যখন হয়ে যাবে, তখন আপনি আর কিছু বলবেন না, ঝটপট করে কনক্লুশন দিবেন, কারণ সব ছবির শেষেই কনক্লুশন দিতে হবে। ওকে, এবার একটা ছবিতে আপনাকে নিয়ে যাই, তাহলে সহজ হবে। আর পাশাপাশি চাইলে এই ছবিটা মোবাইলে ছবি তুলে হাতে রাখতে পারেন, তাহলে মিলাইতে পারবেন, আমি কি বলতেছি হাত থেকে দেখবেন আর আমার ডিসপ্লে থেকে দেখবেন। এটার একটা ছবি নিয়ে রাখেন মোবাইলে। এবার আমি আপনাদেরকে নিয়ে গেলাম এই ইমেজের মধ্যে। যেমন এখানে চলে আসলাম একটা ইমেজে, এটা নাম একটা গ্রাফ, এটা একটা লাইন গ্রাফ। লাইন গ্রাফ হোক আর বার গ্রাফ হোক, উভয় গ্রাফে আপনি একই রকম পারফরমেন্স দিতে পারবেন। যেমন এই লাইন গ্রাফে কি আছে, উপরে একটা হেডিং আছে, তো আমাদের ফরম্যাটের উপরেই তো লিখা আছে, দা পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ। আর যেহেতু এটা একটা গ্রাফ, যদি কেউ ধরতে পারেন এটা গ্রাফ, তাহলে তিনি বলবে দা গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ। ওকে, আর যদি না ধরতে পারেন এটা লাইন গ্রাফ, তখন বলবেন শুধু গ্রাফ। যদি কেউ ধরতে পারে এটা লাইন গ্রাফ, মানে যে সকল গ্রাফে এরকম চিকন চিকন লাইন করা থাকে, এগুলা লাইন না, এই যে কলম দিয়ে আঁকছে লাইনের মতো, এগুলার লাইন গ্রাফ বলে। সো আপনি যদি ধরতে পারেন এইভাবে বলবেন পরীক্ষায়, দ্য লাইন গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ ভলান্টিয়ার রেট এজ, যেটা হেডিং সেটা। আর যদি না ধরতে পারেন তখন বলবেন দা গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ। আপনি যদি গ্রাফও না ধরতে পারেন, লাইন গ্রাফও না ধরতে পারেন, তখন বলবেন দা পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ। পিকচার বললে সবকিছুই তার ভিতরে পড়ে যাবে। গ্রাফ, পিকচার, যে কোনো ছবি তো ছবি, সেটা গ্রাফ হতে পারে, পাই চার্ট হতে পারে, সবই তো পিকচার। সো পিকচার বললে সবই তার ভিতরে চলে আসবে। তবে চেষ্টা করবেন যেটা যেটা সেটা বলার। এটা যেহেতু লাইন গ্রাফ, চেষ্টা থাকবে লাইন গ্রাফ বলেই শুরু করার। দ্য লাইন গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ ভলান্টিয়ার রেট এজ। হেডিং যেহেতু এটা, এইটুকুই বলবে। কেউ এখানে আরেকটু এক্সটেন্ড করবে, এখানে যেহেতু মেল আর ফিমেল ভলান্টিয়ারের কথা বলা আছে, সে হয়তো এভাবে বলবে দা পিকচার, সরি, দ্য লাইন গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ ভলান্টিয়ার রেট এজ ফর ফিমেলস এন্ড মেলস। অথবা কেউ বলবে দা পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ মেলস এন্ড ফিমেলস ভলান্টিয়ার রেট বাই দেয়ার এজ, অথবা অ্যাকর্ডিং টু দেয়ার এজ। বয়সের তুলনায় ছেলে মেয়েদের ভলান্টিয়ারিং জবে কে কতটা এগিয়ে আছে, এরকম একটা ব্যাপার। যেমন এখানে দেখাচ্ছে এক্স এক্সিস, কোনগুলা নিচের টারে বলে এক্স এক্সিস, উপরের খাড়াটারে বলে ওয়াই এক্সিস। এটা মুখস্থ রাখবেন, ভুলে গেলে ওয়াই লিখতে খাড়া করে লিখতে হয়, তাই এটারে খাড়া রাখছে। এখানে দেখাচ্ছে যাদের বয়স 18 থেকে 24, তাদের এই যে ডট 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 ডট, আর এটা হচ্ছে প্লেন দাগ, এই পাশে ওটা লিখছে, কালো মোটাটা হচ্ছে ছেলে, আর যেটা হালকা দাগ এটা হচ্ছে ফিমেল। তার মানে আপনি কি বুঝলেন, 18 থেকে 24 বছরের একটু উপরে ওঠেন, এখানে এসে লাগছে এটা। তার মানে এখানে 18 থেকে 24 বছরের ভিতরে উভয়েরই পার্সেন্টেজ 30, মেলও 30, ফিমেলও 30, একই রকম আছে। কিন্তু যখনই সেটা 25 থেকে 35 বছরে চলে গেছে, একটু উপরে উঠান, সরাসরি উপরে উঠান। এবার দেখেন এই ভাঙতিটার মধ্যে এসে দেখেন, এই যে এই মাথাটা, এটা কাদের, মহিলাদের। ওই যে ওই পাশে ফেড করে দেওয়া আছে মহিলা, মহিলারা একটু বেশি ভলান্টিয়ারি জব করে, 30%-এর উপরে চলে গেছে। আর পুরুষেরটা 30% থেকে একটু নেমে গেছে। তার মানে পুরুষদের হয়তো নিজেদের ক্যারিয়ার নিয়ে পার্মানেন্ট চাকরি টাকরি করতে হয়, তারা ভলান্টিয়ারি জব করার এতটা সময় পায় না। 25 থেকে 34 বছরের মানুষজন সবাই জবের চেষ্টা করে। তো ওই টাইমে আসলে ভলান্টিয়ারিং এর প্রতি আগ্রহ থাকলেও পার্টিসিপেট করাটা মেয়েদের মতো এতটা সহজ হয় না, কারণ তারা হয়তো পারে, যারা ফ্রি থাকে বা জব না করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভলান্টিয়ারিং কাজ করে, রাস্তাঘাটে গরিবদের জন্য টাকা তুলে, বাচ্চাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করে, বিভিন্ন বস্তিতে পরিষ্কার কার্যক্রম করে। বনানীর করাল বস্তিতে একসময় আমরা নিজেরাও ভলান্টিয়ারিং জব করতাম। আমি ওখানে ময়লা পরিষ্কার হইতো, ওখানে একটা লেক আছে, বিভিন্ন জেলা থেকে টিম আসতো ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ওই জাগো ফাউন্ডেশনের, কোন জেলা কত বেশি ময়লা কালেক্ট করতে পারে। কিন্তু আমি সেই ময়লা কালেক্ট করার মধ্যেও সিলেক্ট হয় নাই, মানে ময়লা কালেক্ট করার জন্য আপনাকে আবার সিলেক্ট করবে, বুঝছেন কিনা। আমি ময়লা পরিষ্কার করবো তাতেও নিল না। অন্যান্য কাজগুলোর সুযোগ পেয়েছিলাম, তখন জুনিয়র ছিলাম তাই সুযোগ দেয়নি। যাদের একটু সুঠাম দেহের অধিকারী ছিল, লম্বা টম্বা ছিল, তাদেরকে দিছিল, নৌকা দিয়ে দিছিল, প্রচুর ময়লা, পরে ওগুলা মাপা হইতো, কে কতশো কেজি, কত টন ময়লা কোন জেলা কালেক্ট করছে, তারা ওই বছর ফার্স্ট হইতে পারে। এটা আসলে ওই লেকটা পরিষ্কার করানো হচ্ছে মূল কথা আর কি, ভলান্টিয়ারিং জব। অলরাইট,
সো এখানে ভলান্টিয়ারিং জবের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আছে, তার মানে 35 থেকে 25 বছরের যারা আছে এখানে পার্সেন্টেজটা বেশি। এটা ওয়াই অ্যাক্সিস থেকে আসছে। এবার আমরা যদি এখানে ফরম্যাট অনুযায়ী বলতে চাই তাহলে কেমনে হবে? দ্য লাইন গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ ভলান্টিয়ারিং রেট, এজ। যদি কোনো কিছু অ্যাড না করেন তাহলে যা লেখা আছে সেটাই বলবেন, একটানা বলবেন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস হুইচ রিপ্রেজেন্টস সেভারেল। এগুলা কি? বয়স। ওই যে দেখেন নিচেই লেখা আছে সেভারেল এজ গ্রুপ, সালের কার কত বয়স সেটা। তাহলে আপনি বলবেন এখানে ইয়ার্স। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস which represents several age groups. বিভিন্ন এজ গ্রুপ এখানে আছে such as 18 to 24, 25 to 34, 35 to 44 and up to 85 years and over. যেহেতু এখানে চারটার বেশি আছে, প্রথম দুইটা বলে and up to বলে লাস্টেরটা বলে দিবেন, আর এই পুরোটা বাক্য একটা না বলার চেষ্টা করবেন। Firstly, I can talk about x-axis, which represents several age groups such as 18 to 24, 25 to 34, and up to 85 years and over. সম্ভব হলে পুরাটা বাক্য একটা না বলবেন, মাঝখানে থামবেন না। আর যদি থামা লাগে, দমে যদি না কুলায়, আপনি একটু থেমে নিতে পারেন, কিন্তু থামার সময় যেন এরকম না হয়। সেগুলো তো 5 লেন্স স্ট্র্যাটেজিতে বলাই আছে। তারপরে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে in addition I can talk about y-axis which indicates various, এগুলা কি পার্সেন্টেজ, তাহলে বলেন in addition I can talk about y-axis which indicates various percentages like 0, 10, 20% অথবা 0%, 10%, 20% and up to 50%। যেহেতু তিনটা চারটার উপরে আছে and up to দিয়ে লাস্টেরটা বলে দেন। এই হলো তিনটা বাক্য শেষ। ফরম্যাটটা ভালো করে দেখে নিলেই হবে। এবার চতুর্থ বাক্যে আমরা এই ভিতরে যেগুলা ডেটা দেওয়া আছে এই ডেটাগুলোর মধ্য থেকে কোনো একটার হাইয়েস্ট আর কোনো একটা লোয়েস্ট বলে দিলেই হবে। এখন এটার ভিতরে ডেটা কি আছে? ডেটা আছে মহিলা এবং পুরুষ ভলান্টিয়ারদের রেট। কোন বছরে মহিলাদের পার্সেন্টেজ কত, পুরুষের পার্সেন্টেজ কত। এখন আপনি হয় মহিলাদেরটার হাইয়েস্ট এবং মহিলাদেরটার লোয়েস্ট বলে দেবেন, নয়তো আপনি পুরুষের হাইয়েস্ট কোনটা কেউ টিন কলের মধ্যে লিখেন তো, এখানে পুরুষ বা মেল ভলান্টিয়ারদের হাইয়েস্ট অ্যামাউন্ট কত পার্সেন্ট ইন কলে লিখবেন। এখানে মেল ভলান্টিয়ারদের হাইয়েস্ট অ্যামাউন্ট কত পার্সেন্ট। ওকে, দেখতে থাকে। ওকে, ভেরি নাইস। আচ্ছা, অনেকে লিখছে ক্লোজ টু 50। আচ্ছা, আবার অনেকে লিখছে 85, আবার অনেকে লিখছে অ্যারাউন্ড 40। আচ্ছা, তিনটা উত্তর আসছে। কেউ বলছে 44। ওকে, আর লাগবে না, এবার খেয়াল করেন। আমরা গত ক্লাসে আপনাদেরকে বারবারই বলছি অনুমান করে কোনো কথা ডেসক্রাইব ইমেজে বলা যাবে না। যেহেতু ডেসক্রাইব ইমেজে একাই 27 নাম্বার দিবে, 27 নাম্বার মানে বুঝতেছেন এটা কি বাড়ির কাছের নাম্বার? বিশাল বড় নাম্বার। 27 নাম্বার, 5টা 6টা ছবি আসবে, 27 নাম্বার পাবেন স্পিকিং এ। আমি বলেছি সব বলা লাগে না, তুই একটা ভুল করার পরেও ফুল নাম্বার পাবেন, খালি ফ্লুয়েন্টলি টেনে যাবেন। কিন্তু এই ভুল করলে তো আর হবে না। এখানে দেখেন পুরুষের দাগ কোনটা, ওই যে উপাশে আছে, যেটা মোটা এটা পুরুষ, যেটা হালকা এটা মহিলা। তাহলে মোটা দাগটা দেখেন, এই মোটা দাগটা এটা নিচেরটা, একটু উপরে উঠান, এদিকে উপরে উঠছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, মোটা দাগের হাইস্ট হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা। এরপরে কিন্তু কমে গেছে, আরো কমে গেছে, আরো কমে গেছে, একটু বাড়ছে, আবার কমছে, আবার একটু বাড়ছে, কিন্তু যত এদিকে বাড়ুক এটার উপরে কিন্তু কেউ উঠতে পারে নাই। এটা হলো পুরুষের ক্ষেত্রে সবার উপরে। তাহলে এটা কত? বাম দিকে টান দেন এরকম করে, এটা বরাবর 40। এটা একদম বরাবর 40। একটা স্কেল ধরে দেখে নেই, হ্যাঁ এটা একেবারেই বরাবর 40। ওকে, অথবা নাকি 40 থেকে একটু কম। ওকে, 40 থেকে সামান্য একটু কম মনে হচ্ছে। ও, স্কেল ধরলে ক্লিয়ারলি হচ্ছে, হ্যাঁ 40 থেকে সামান্য একটু কম। এবার তাইলে এটাকে পুরুষের ক্ষেত্রে হাইয়েস্ট যারা বলছে নিয়ার 40, অ্যারাউন্ড 40, অ্যাপ্রক্সিমেটলি 40 অথবা লেস দেন 40, তাদেরটা ঠিক আছে। কেউ কেউ বলছে 44। 44 কেমনে হয়? এটা আপনি বরাবর করে এদিকে তাকান, 40-এর থেকে সামান্য একটু নিচে আছে। 44 তো এখানে লিখাই নাই, অনুমান করে 44 বলা যাবে না। আর এটা যেটা যারা আপনারা হাইস্ট বলছেন এইটাকে, এটা তো মহিলাদেরটা, ওই যে ওইটা। তো আমি তো পুরুষেরটা জিজ্ঞেস করছি। মহিলাদেরটার হাইস্ট হচ্ছে, এখানে স্কেল ধরে টান দিয়ে দেখেন, মহিলাদেরটার হাইস্ট হচ্ছে 50-এর নিচে কিন্তু 45-এর বেশি। সো এটাকে বলতে হবে ক্লোজ টু 50%, অথবা বলতে হবে অ্যারাউন্ড 50%। অনুমান করে বলা যাবে না 47%, 48%, কারণ এখানে হইতে পারে এটা 47, হইতে পারে 46, হইতে পারে 48, উই নেভার নো। যেহেতু এখানে লিখা আছে 50, আপনাকে বলতে হবে 50-এর কম।
অনুমান করে কখনোই বলবেন না এটা 49। কে জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এটা যদি 48 দেওয়া থাকে তখনই কন্টেন্টে নাম্বার কমবে। ওকে, সো এক্স্যাক্টলি আপনাকে বলার চেষ্টা করতে হবে এই ইমেজের মধ্যে এটা 50%-এর নিচে আছে। সো আপনি বলবেন ফিমেলদের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যামাউন্ট হচ্ছে ক্লোজ টু 50%, অথবা বিলো 50%, অথবা লেস দেন 50%, অথবা অ্যাপ্রক্সিমেটলি 50%, অথবা অ্যারাউন্ড 50%, অথবা নিয়ার 50%, অথবা অ্যাবাউট 50%। হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ জাস্ট ইউজ এনি অফ দ্যাম। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। অ্যাপ্রক্সিমেটলি এটা সুন্দর, কাছাকাছি গেলে অ্যাপ্রক্সিমেটলি বলতে হয়। এবার পুরুষদের ক্ষেত্রে হাইয়েস্ট এটা। কেউ বলেন তো পুরুষদের ক্ষেত্রে লোয়েস্ট কত? পুরুষদের ক্ষেত্রে লোয়েস্ট কত লিখবেন, ইন করে লিখবেন, লোয়েস্টটা লিখবেন। পুরুষদের ক্ষেত্রে সব থেকে কম কত? একজন লিখছে 35, একজন লিখছে 25। 35 তো এখানে নাই। মানে আমরা তো বারবারই আপনাদেরকে বলতেছি যেটা লিখা নাই ওটা ভুলেও বলতে পারবেন না। যিনি 35 লিখছেন এখানে কোথাও 35 লেখা আছে? কোথাও 35 নাই। এখানে যা লিখে আছে সেগুলোর থেকে বেশি হইলে বলবেন মোর দেন ওইটা, সেটার থেকে কম হইলে বলবেন লেস দেন ওইটা। এটাই হলো টার্গেট। ওকে, আচ্ছা, এবার আসেন এটাকে একটু চেক করি। থ্যাংক ইউ, অনেকে লিখছেন, ভেরি গুড। ক্লাসে লাইভ পারফরমেন্স দিলে বোধহয় ভালোই হয়। আচ্ছা, এবার এখানে দেখেন পুরুষের ক্ষেত্রে লোয়েস্ট কিন্তু এটা না, এটাও না, এইটা সবার নিচে, এই কোণাটা, এটা সবার নিচে, এটা কিন্তু আবার উপরে উঠে গেছে শেষে গিয়ে। তার মানে পুরুষের ডেটার ক্ষেত্রে লোয়েস্ট হচ্ছে এটা। তাহলে এটা যদি স্কেল ধরে এদিকে টান মারেন, এটা 20 হইতে পারে। সো আপনি এটাকে 20 বলতে পারেন। অথবা আপনি পরীক্ষার হলে তার এভাবে স্কেল ধরে বলা যাবে না, চোখের আন্দাজে বলে দিলেই হবে। চোখের আন্দাজে বলে দিলেই হবে। এটা হয়তো আমাদের স্কেল ধরলে দেখা যাচ্ছে এটা 20-এর থেকে সামান্য একটু বেশি দেখা যায়, অথবা 20-এর বরাবর, সামান্য একটু বেশি, 20-এর থেকে একেবারেই সামান্য একটু বেশি, খুব বেশি না। তখন আপনি এটাকে বলতে হবে মোর দেন 20, অথবা অ্যাভাব 20। এখানে 35 পাইলেন কই? 35 তো পুরুষের ক্ষেত্রে লোয়েস্ট হচ্ছে এটা, এটা, এটা। দেখেন এটা সবার নিচে আছে, এর নিচে আর একটাও নাই। এটা কত সালে? 75 থেকে 84 বছরের ভলান্টিয়ারদের পরিমাণে তারা কম আছে। সো এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে হাইস্ট অ্যামাউন্ট বলতে গেলে পুরুষেরটার হাইস্ট বললে এটা, পুরুষেরটার লোয়েস্ট বললে এটা। যদি কেউ এখানে মহিলাদের হাইস্ট আর লোয়েস্ট বলতে চান, তাহলে মহিলাদের হাইস্ট কিন্তু এটা, যেটা ক্লোজ টু 50, কিন্তু ফিমেলদের লোয়েস্ট হচ্ছে সবার নিচে এটা, এই পয়েন্টটা, যেটা 85 বছরের ক্ষেত্রে। তার মানে আপনাদেরকে এখানে ধরতে হবে এক্স এক্সিস এর তুলনায় ওয়াই এক্সিস এর মানটা কত। এখানে প্যারামিটার হচ্ছে এক্স। কেমনে? দুটাই প্যারামিটার। আমরা দেখতেছি বয়স, এই দাগটা কিসের? 25 থেকে 35 বছরের দাগ। এবার উপরের দিকে উঠবেন, উপরের দিকে উঠার পরে দেখবেন এখানে লাগছে, পুরুষের গায়ে লাগছে এখানে 30-এর নিচে, মহিলাদেরটা 30-এর উপরে। তাইলে কেউ যদি এই ডাটাটা বলতে চায়, সে যদি সেলফ টকিং করে, সে এখানে বলতে হবে ফ্রম দিস পিকচার আই ক্যান সি ইনটু from this picture I can see the amount for male volunteers is less than 30%, and the amount for female volunteer is more than 30% in 25 to 34 age. এই বয়সে এটার অ্যামাউন্ট 30-এর বেশি, ছেলেদের অ্যামাউন্ট 30-এর কম। এইভাবে বলতে হবে। আর যদি কেউ এখানে হাইস্ট লোয়েস্ট বলে দেন, তাহলে তার ওটাতে যাও দরকার নেই। তাহলে মহিলাদের হাইস্ট বলেন, মহিলাদের লোয়েস্ট বলেন, অথবা পুরুষের হাইস্ট অ্যামাউন্ট বলেন, পুরুষের লোয়েস্ট অ্যামাউন্ট বলেন। দুটার একটা বললেই হবে। কখনো কখনো এখানে দুইটার জায়গায় তিনটাও থাকতে পারে, আপনাদের এত সময় মিলবে না, 40 সেকেন্ডে এত কিছু বলা যায় না। সো এই বাক্যটা কিভাবে হবে? আমাদের 4 নম্বর বাক্যটা দেখেন, লিখে আছে আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ, এইটুকু মুখস্থ। এবার যদি আপনি ছেলেদেরটা বলেন, তাহলে ছেলেদের এটা বলেন, হুইচ ইজ লেস দেন 40% ইন 45 টু 54 এইজ। সেখানে আমরা ইন আর ফর লিখে রাখছি। বয়সের ক্ষেত্রে, সালের ক্ষেত্রে ইন দিতে পারেন, অথবা ফর দিয়ে সবই বোঝানো যায়, যে ফর 45 থেকে 54 বছরের পোলাপানের জন্য। উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ, এটা কত? 20-এর থেকে সামান্য একটু বেশি। উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট মোর দেন 20% ফর 75 টু 84 এইজ। অর্থাৎ 75 থেকে 84 বছরের ছেলেদের জন্য ভলান্টিয়ারিং জবের পার্সেন্টেজ 20 থেকে সামান্য একটু বেশি। অর্থাৎ প্রতি 100 জনে 20 জন বা 22 জনের মতো ভলান্টিয়ারি করে। আর যদি বলেন না আমি মহিলাদেরটা বলবো, তাহলে মহিলাদেরটা বলেন, আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ, লার্জেস্ট মানে বড়টা, অথবা লার্জেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ মোর দেন 40%, কেউ বলবে অ্যাপ্রক্সিমেটলি 50%, অথবা কেউ বলবে লেস দেন 50%। কত সালে? ইন 35 টু 44 এজ। এই নিচে নামাইলে দেখেন এটা এই বয়সে।
উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ, এটা 10%, অথবা 10 থেকে একটু কম। সে আপনি এখানে বলতে পারেন 10ই বলতে পারেন, অথবা 10 বলেন, অথবা ধরেন 10-এর কম ধরতে পারলেন না, পরীক্ষার হলে চলে আসছে 10, এটা না হয় মানা গেল, কারণ ওটা তো 10-এর আশেপাশে আছে, অন্তত এর কাছে 10 শব্দটা তো আছে। সো আপনি এখানে যদি বলেন যে হ্যাঁ লেস দেন 10% ইন 85 ইয়ার্স ওল্ড এন্ড ওভার ফর ফিমেলস, এখানে ইন আর ফর ব্যবহার করবেন এই চতুর্থ সেন্টেন্সটাতে, সেটা কিসের জন্য সেটা বোঝাতে, এটাই তো আমরা এখানে বোঝাচ্ছিলাম লাস্ট ক্লাসে, তাই তো। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অথবা লার্জেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ এ ডট 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 দিয়ে রেখে দিছি। এখানে বড়টা বলবেন, সাথে ইন আছে, সেটা কত সালে অথবা সেটা কোন বয়সে, সাথে ফরও আমি দিয়ে রাখছি। যদি আপনি পারেন ইন দিয়ে সাল বুঝাবেন, আর না পারলে ফর দিয়েও সাল বলতে পারবেন, ফর এত সাল, ফর দিয়ে আপনি যে কোনোটাই দিতে পারবেন। উইথ দ্য স্মলেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ, ছোটটা বলে সেটা কত সালে বা কত বছরে, ইন দিয়ে বলে সেটা কিসের জন্য, সেটা মহিলাদের জন্য হলে ফর মহিলা, পুরুষের জন্য হলে ফর পুরুষ। যেহেতু আমরা এখানে পুরুষেরই হাইস্ট পুরুষেরই লোয়েস্ট বলছি, তাহলে বারবার ফর বলে দুইবার পুরুষ পুরুষ বলার দরকার নেই, লাস্টে একবারে গিয়ে ফর মেল বললেই হবে। আর যদি কেউ ফিমেলদের এখানে বলেন, তাহলে আপনার বারবার এখানে ফর ফিমেলস দুইবার বলার দরকার নেই, আপনি পুরো বাক্য শেষ করে লাস্টে একবারে গিয়ে বলবেন ফর ফিমেলস, তাহলেই তো হবে। ওকে, এই হলো হিসাব। তাহলে এবার আমরা আবার ইমেজে যাই, আবার ক্লিয়ারলি বুঝেন। এই ইমেজে আবার আসলেন, আসার পরে এবার এই 4 নম্বরের বাক্যটাকে দেখেন। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম, আমি মহিলাদেরটা বলি, হ্যাঁ পুরুষেরটা বলবো না, কারণ 40 সেকেন্ডে এতগুলো পারবেন। After analysis, I can compare the largest amount, which is close to 50% in 35 to 44 age. দম একটু ফেললাম, কারণ এই বাক্যটা একটানা বলা যাবে না। With the smallest amount, which is less than 10% in 85 years and over, for females volunteers. For female volunteers. অথবা for females. লাস্টে ফর দিয়ে সেটা কিসের জন্য বলে দিবেন। এই বাক্যটা একটানা বলা যায় না, মাঝখানে একটু দম ফেলবেন। আর পারলে একটানাই বলিন, কিন্তু একটানা বলতে গিয়ে আবার গতি বাড়াইতে পারবেন না, সেটা তো বলেই রাখছি যে আমাদের ওভার স্পিড কিন্তু এখানে করা যাবে না, রাইট। এগুলো কিন্তু আশা করি ক্লিয়ার আছে। আচ্ছা, আরেকটা হিসাব, সেটা হচ্ছে ডেসক্রাইব ইমেজের আজকের ক্লাসটা হলো, গত ক্লাসটা হবে হয়েছে, আজকের ক্লাসটা হবে। আমি যেহেতু আপনাদের বলেছি যে প্রথম 2টা ক্লাস আমি আরেকবার রিভিউ করাবো, তারপর ডেসক্রাইব ইমেজ তো আজকে আবার রিভিউ করাইলাম, 3 নাম্বার ক্লাসটা তো 1 ঘন্টা ধরে রিভিউতে আনতেছি, এখনো তো 3 নাম্বার ক্লাসেই আছে, চতুর্থ ক্লাস তো শুরু করিনি। সো প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস অনেকে মিস করছেন, যারা গতকাল ভর্তি হয়েছে, কেউ আজকেও অন রিকোয়েস্টে ভর্তি হয়েছে। তো আমি কালকে না পরশু দিনের ক্লাসে, অর্থাৎ সোমবারের ক্লাসে আমরা বলবো, মঙ্গলবারে চেষ্টা করবো রাত 9:30টার দিকে প্রথম 2টা ক্লাস রিভিউ করানোর জন্য। যারা মিস করছে তারাও যেন থাকে এই লিঙ্কেই, এই ক্লাস লিঙ্কেই, মঙ্গলবারে রাত 9:30টায়, যেদিন আপনাদের ক্লাস নাই। কারণ কালকে আপনারা ইমেজ গুলো পড়েন, কালকে ক্লাসটা নিব না। মঙ্গলবারে রাত 9:30টায় আমরা প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাসের রিভিউ করবো। ওকে, আমাদের রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্স। আর ডেসক্রাইব ইমেজ তো গত ক্লাসে যেটা পড়িয়েছি এখন এটা রিভিউ করছি, বাকিটা আজকে পড়াই দিব। তার মানে পুরাটাই আরেকবার রিভিউ হলো, ডাবল ক্লাস হয়ে গেল, রাইট। সো মঙ্গলবার রাত 9:30টায় আপনাদের ব্যাকআপ ক্লাস আছে, কিসের উপরে, প্রথম 2টা টপিকের উপরে, ভাইব্রেন্স স্ট্র্যাটেজি থেকে শুরু করে রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্স, ওই 2টার উপরে। আর আজকে আমরা ডেসক্রাইব ইমেজ পড়ছি, ডেসক্রাইব ইমেজের অর্ধেকটা গত ক্লাসে পড়ছি, সেটা এতক্ষণ ধরে রিভিউ করছি, পাশাপাশি বাকিটা আজকে পড়বো। ওকে, তাহলে মঙ্গলবার রাত 9:30টায় এই ক্লাস লিঙ্কেই। রেগুলার ক্লাসটা আছেই সোমবারে, সেটা তো থাকবেই। ওকে, আচ্ছা, এবার এটা গেল। এই জায়গাটার মধ্যে আমরা সহজ করে বলি, হাইয়েস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্ট শেষ হলো। এবার পরের বাক্যে কি আছে, এবার পরের বাক্যে আছে, পরের বাক্যে এবার আছে এই যে ফর এক্সাম্পল, বিভিন্ন কালার দিয়ে কথা বলার কথা বলছে। যদি সময় সুযোগ থাকে কালারের নিয়ে কথা বলতে পারেন। যদি দেখেন না 33 থেকে 35 সেকেন্ড হয়ে গেছে, তাহলে আর এখানে এই বাক্যটা ব্যবহার করার দরকার নেই, ঝটপট করে আপনি কনক্লুশন দিয়ে দিবেন। ধরলাম আপনার 33 থেকে 35 সেকেন্ড হয়নি, আপনি এখনো এখানে বলার সুযোগ আছে। এবার আপনি এখানে দেখবেন ফর এক্সাম্পল দিয়ে আমি লিখছি ডট 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 ডট, এখানে আপনি কালারের নাম বলবেন। ধরেন কোন একটা ইমেজে আপনি সবুজ কালার দেখতে পাচ্ছেন, তাহলে এখানে বলেন ফর এক্সাম্পল গ্রিন কালার, তো লিখে আছে গ্রিন কালার ইন্ডিকেটস, গ্রিন কালার দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা বললেই হবে। এন্ড যদি আরেকটা কালার থাকে, এন্ড ওই কালার ইন্ডিকেটস এইটা। আর যদি কোনো ইমেজে কালার না থাকে, তখন আপনি অন্য কোনো কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন।
যদি সেটাও না করেন, আপনি আপনার মতো করে ইমেজ থেকে কোনো একটা বাক্য ফর এক্সাম্পল দিয়ে এখানে বলে দিতে পারবেন, যদি অন্য কোনো কিছু আপনার বলার থাকে। আর লাস্টে এখানে একটা এক্সট্রা লাইন আছে, এক্সট্রা জিনিস আছে, ইজ বা আর সিন ইন দা পিকচার। এটার অর্থ হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে। এই অপশনাল শব্দটা কিন্তু আবার মুখে বলিয়েন না, ওকে? সো ইজ মানে ইজ আর সিন ইন দা পিকচার। যদি আপনি এই পাশে একটা কালার বলেন তাহলে বলবেন ইজ সিন ইন দা পিকচার, যে ছবিতে এই কালারটা দেখা যাচ্ছে। যদি এই পাশে দুইটা বলেন তাহলে আর সিন ইন দা পিকচার বলবেন। যদি এই পাশে যে কোনো কিওয়ার্ড একটা বলেন তাহলে বলবেন ইজ সিন ইন দা পিকচার। যদি এই পাশে যে কোনো কিওয়ার্ড দুইটা বলেন, তিনটা বলেন, চারটা বলেন, তখন বলবেন আর সিন ইন দা পিকচার। এই বাক্যটা আপনি কালারও দিতে পারেন, এই বাক্যটায় আপনি অন্য কিছুও দিতে পারেন, অথবা নিজের মন গড়া কোনো শব্দ বসাতে পারেন যেটা ছবির মধ্যে আছে। এবার আসেন আপনি তাহলে ফর এক্সাম্পল বলে এই ছবিতে কি দিবেন? এখানে তো কালার নাই, যা আছে সব এক কালার, এখানে কালার আলাদা কিছু নাই, লাল নীল দিয়ে কিছু নাই, তাহলে এখানে কালার বলার দরকার নেই। এখানে আপনি কি বলতে পারেন? ফর এক্সাম্পল বলে এমন কিছু বলেন যেটা আপনি এতক্ষণ বলেন নাই। আপনি তো মেলের বা ফিমেলের হাইয়েস্ট অ্যামাউন্ট আর লোয়েস্ট অ্যামাউন্ট বলছেন, আপনি কিন্তু চাইলে এখানে আরেকটা যে বাদ আছে, ধরেন আপনি ফিমেলের হাইয়েস্ট অ্যামাউন্ট বলছেন, লোয়েস্ট অ্যামাউন্ট বলছেন, এবার ফর এক্সাম্পল দিয়ে আপনি চাইলে মেলের হাইয়েস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্টও বলতে পারেন। অথবা ফর এক্সাম্পল দিয়ে আপনি ধরেন ভাবলেন কি যে আমি 65 আর 70 বয়সে স্টুডেন্ট, আরে পুরুষ মহিলাদের পার্সেন্টেজ কত সেটা আমি বলে দিই ফর এক্সাম্পল দিয়ে, আপনি ওইটাও বলতে পারবেন। ওটাও ফরম্যাটে লিখে আছে যে এনি অবজারভেশন অব ইউ, আপনার যে কোনো অনুধাবন ছবি থেকে দেখে ফর এক্সাম্পল দিয়ে বলতে পারবেন। ওকে? কালার থাকলে কালার, কালার না থাকলে আপনার মন মতো যে কোনো একটা কিছু যেটা এতক্ষণ বলেন নাই। যেমন আমরা এক্স এক্সিস বলতে গিয়ে কি করছি, 18, 24, 25, 34, 35, 44 এন্ড আপ টু 85 বলছি, তাহলে মাঝখানে যে এখানে চারটা মিস করছি, আমরা চাইলে ফর এক্সাম্পল দিয়ে মাঝখানের এগুলো বলতে পারবো। ফর এক্সাম্পল 45 to 44, 55 to 64, 65 to 74 and 75 to 84 এজ আর সিন ইন দিস পিকচার। ছবিতে এই বয়সগুলাও আছে, কথা তো সত্য। সময় থাকলে এই বাক্য আপনি নিজের মতো ব্যবহার করতে পারেন, আর সময় না থাকলে বাদ দেন, ইন কনক্লুশনে চলে আসেন। এবার ইন কনক্লুশনে এসে কি বলবেন? আমি বলছি ইন কনক্লুশনে এসে আপনারা চেষ্টা করবেন কোনো কিছু বাড়তেছে নাকি কমতেছে সেটা ইন কনক্লুশনে দেওয়ার জন্য। যদি দেখেন ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস, এখানে লিখে আছে ইনক্রিজিং ট্রেন্ড অথবা ডিক্রিজিং ট্রেন্ড। ইনক্রিজিং মানে কোনো কিছু বাড়তেছে, ডিক্রিজিং মানে কোনো কিছু কমছে। তো আমাদের এই ছবিতে কি দেখা যাচ্ছে? আমাদের এই ছবিতে দেখা যাচ্ছে একটু বাড়ে একটু কমে, এখানে কোনোটারই আসলে বাড়া বলা যায় না, কোনোটারই আবার কমা বলা যায় না। দেখা গেল ফিমেলরা প্রথমে একটু বাড়ছে, পরে আবার বাড়ছে, পরে যে কমতেছে তো কমতেছে, খালি কমতেছেই। সো এই ট্রেন্ড গুলারে ফ্লেকচুয়েশন ট্রেন্ড বলেন, ফ্লেকচুয়েটিং ট্রেন্ড। আর যদি আপনি ট্রেন্ড না বলতে পারেন, ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। যখন এরকম বাড়ে কমে এরকম উঠানামা করে এগুলারে বলে ফ্লেকচুয়েশন। আর কোথাও যদি একদম নিরালা হুবহু খালি ধাক্কায় বাড়তে থাকে, যেমন ধরেন এটা, এটাও ফ্লেকচুয়েশন মানে উঠানামা করে, এটা কিন্তু ডিক্রিজিং, এটা কিন্তু ফ্লেকচুয়েশন না। এটা দেখেন উপর থেকে গেলে নিচের দিকে নামতেছে, তো নামতেছে নামতেছে, দুটাই নামতেছে। একটা দিয়ে বোঝাচ্ছে উইকডে, আরেকটা দিয়ে সানডে, অর্থাৎ এটা রবিবার আর এটা হচ্ছে সপ্তাহের অন্যান্য দিন। তার মানে এখানে দেখা গেল কি, বাড়তেছে বাড়তেছে, কমতেছে কমতেছে। এটার ফর এটার ইন কনক্লুশন কি হবে? ইন কনক্লুশন দ্যাট দিস পিকচার হাইলাইটস দ্য ডিক্রিজিং ট্রেন্ড অফ নিউজ পেপার সার্কুলেশন, যেহেতু এটা কমতেছে, এখানে কিন্তু ফ্ল্যাকচুয়েশন হবে না। আবার অনেকগুলো পাবেন এখানে না ধরতে পারলে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা, যদিও এখানে ধরা যায়। এই কালোগুলা যোগ করলেই দেখবেন যে হয়ে গেছে, এরকম দাগ দিলে, এরকম দাগ দিলে দেখবেন হয়ে গেছে। এখানেও ফ্ল্যাকচুয়েশন আছে, না ধরতে পারলে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। আর যেটাতে ধরতে পারবেন, যেমন এটাতে দেখেন বাড়তেছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, কিন্তু একটু বাড়ে একটু কমে, একটু বাড়ে একটু কমে, এগুলারে বলে ফ্ল্যাকচুয়েশন। তাহলে আপনারা এই ট্রেন্ড গুলারে কিভাবে বলতে পারেন? যেটা দেখবেন হুবহু দৌড়ায় বাড়তেছে সেটারে বলবেন ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দা ইনক্রিজিং ট্রেন্ড অফ, ওইটার নাম বলে দিবেন, টপিকের নাম। আর যদি দেখেন কমতেছে, ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দা ডিক্রিজিং ট্রেন্ড অফ, টপিকের নাম। যেমন একটু আগে একটা দেখালাম, নিউজ পেপার কনজাম্পশন কমতেছে ইউএসএ তে, দিন দিন মানুষের পত্রিকা ব্যবহার করার সময়, আরে পত্রিকার ব্যবহার কমে যাচ্ছে। তাইলে ওখানে দেখাচ্ছে যেহেতু কমে যাচ্ছে, সানডেতেও কমে যাচ্ছে, সপ্তাহের অন্য দিনগুলোতেও কমে যাচ্ছে, তখন ওটার কনক্লুশন হবে ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ডিক্রিজিং ট্রেন্ড অফ নিউজ পেপার কনজাম্পশন ইন ইউএসএ। আর এখানে ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড অফ এনি সেলফোন এন্ড স্মার্টফোন।
এটা কিন্তু বাড়তেছে, তবে ভিতরে কিছু ফ্ল্যাকচুয়েশন আছে। তাহলে এটাকে আরেকটু ক্লারিফাই করলে কেউ বলতে পারে, ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড উইথ ফ্ল্যাকচুয়েট। একটু আগে একটা দেখালাম নিউজ। ওকে, এখানে কেউ চাইলে ইন কনক্লুশন দ্য পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড উইথ ফ্ল্যাকচুয়েশন, বাড়তেছে কিন্তু সাথে ফ্ল্যাকচুয়েশনটা আছে। আলটিমেটলি কিন্তু বাড়তেছে, কিন্তু একটু বাড়ে একটু কমে, শেষ পর্যন্ত সে বেড়েই চলছে, নিচের দিকে আর নামেনি, মাঝে মাঝে একটু একটু কমার চেষ্টা করছে আর কি। তো আলটিমেটলি সে বাড়ছে, এটাকে ইনক্রিজিং ট্রেন্ড বলতে পারি। ভিতরে কিছু ফ্ল্যাকচুয়েশন আছে, তাই আমরা বলতে পারি ইনক্রিজিং ট্রেন্ড উইথ ফ্ল্যাকচুয়েশন। আর যেটা বাড়ে কমে কোনোটাই বুঝতেছেন না আপনি, সেটারে বলবেন ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড অফ টপিক। এখানে আপনি এটা লিখে রাখতে পারেন, আমার বোধহয় লিখলে ভালো হতো, আমি ভুলে গেলাম, তো মনে থাকে না, সরি ফর দ্যাট। এখানে ইনক্রিজিং ডিক্রিজিং এই পাশে আপনি স্ল্যাশ দিয়ে লিখে রাখতে পারেন ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড। ট্রেন্ড তো আছেই, ফ্ল্যাকচুয়েটিং লিখলেই হবে। ফ্ল্যাকচুয়েটিং বানানটা লিখে রাখেন, FLAC ফ্ল্যাক, TUATING, ফ্ল্যাকচুয়েটিং, যেটা বাড়ে কমে। ওকে, সো ফ্ল্যাকচুয়েটিং আমরা এখানে জাস্ট, সরি নট FLAC, আমি ভুলে বলছি, FLUC হবে আর কি, দুটাই ইউ দিয়ে হবে। এটাকে আপনি জাস্ট বাড়া কমারে ফ্ল্যাকচুয়েশন বলে আর কি, এই বাড়ে কমে, FLUC নট এসি, FLUC। তারপরে বাকি যেটা বলেছে TUATING, ফ্ল্যাকচুয়েটিং, অর্থাৎ যেটা বাড়বে আর কমবে সেটারে ফ্ল্যাকচুয়েশন বলে, যেটা হুদাই বাড়ে সেটারে বলে ইনক্রিজিং, এটার নাম ফ্ল্যাকচুয়েশন। এই যে দেখেন এখানে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন, ফ্ল্যাকচুয়েটিং ডিসক্রাইব সামথিং চেঞ্জেস অর শিফটস ব্যাক এন্ড ফোর্থ। ব্যাক মানে পিছনে, ফোর্থ মানে সামনে, অর্থাৎ সামনে যায় আবার পিছিয়ে আছে, এগুলোরে বলে ফ্ল্যাকচুয়েশন, উঠে নামে উঠে নামে উঠে নামে। ওকে, ডেসক্রাইব ইমেজের গ্রাফে এটা বেশি দেখবেন, এই যে দেখেন এটার মধ্যে আছে উঠে নামে উঠে নামে, সো এটার নাম ফ্ল্যাকচুয়েশন, কিন্তু আলটিমেটলি এটা বাড়তেছে। তাহলে এখানে আপনি কনক্লুশনটা দিবেন, ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড উইথ ফ্ল্যাকচুয়েশন ফর এনি সেলফোন এন্ড স্মার্টফোন ইন USA। যেহেতু এটা ইউএসএ তে, পারলে বলবেন, না পারলে এইটুকুই বলেন। আর যেটা ডিক্রিজ করে সেটা ডিক্রিজিং ট্রেন্ড, যেটা ইনক্রিজ করে ইনক্রিজিং ট্রেন্ড, আর যেটা শুধু ফ্ল্যাকচুয়েট করে, ইনক্রিজিং ডিক্রিজিং কিচ্ছু বুঝতেছি না, সেটাকে বলবেন ইন কনক্লুশন দিস পিকচার শোজ ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড অফ, লিখে রাখছি টপিক, টপিকের ভিতরে অফ দিয়ে আপনি এখানে বলে দিতে পারেন অফ স্মার্টফোন এন্ড সেলফোন, অথবা অফ দ্য রাইজ অফ দ্য স্মার্টফোন, হেডিংটা পড়ে দিলেও হবে, অথবা মূল জিনিসটা বললে হবে, অর্থাৎ এখানে মূল বিষয়বস্তুটা বললে হবে। এখানে তো স্মার্টফোনের কথা বলছে, তো আপনি বলতে পারেন ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড, অথবা ইনক্রিজিং ট্রেন্ড উইথ ফ্ল্যাকচুয়েশন ফর স্মার্টফোন। আশা করি ক্লিয়ারলি বুঝছেন। তাহলে এবার আসেন আমাদের, ধরেন এই ইমেজটাই যদি বলেন, যে কোনো একটার হাইস্ট বলবেন, একটার লোয়েস্ট বলবেন। এখানে হাইস্ট কিন্তু দেখেন যে 100 কাছাকাছি, এটা কিন্তু হাইস্ট, এই জায়গাটা হাইস্ট। লোয়েস্ট কত? এইটা। আর স্মার্টফোনের ক্ষেত্রে হাইস্ট এই পয়েন্টটা, সেটা কত সালে, একটু নিচে নামান, এখানে সাল নাই, তাহলে ইন দিয়ে সাল বলবেন না, যেহেতু সাল নাই সাল বলার দরকার নেই, যেটা সাল আছে সেটাই বলবেন। এখানে সর্বোচ্চ ট্রেন্ড হচ্ছে এটা, হাইয়েস্ট পয়েন্ট, এটার নিচে কোনো সাল নাই, ওরা দেয় নাই, তাহলে আমরা সাল বলবো না। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ ক্লোজ টু 100%। ইন্ডিয়ার সাল বলবো না, চলে যাব লোয়েস্ট অ্যামাউন্টে, উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ মোর দেন 60%, এটাও কিন্তু সাল নাই। দেখেন এখানে কোনো সাল নাই এখানে, কারণ এটা তো এটা এই বরাবর হচ্ছে এটা, সো এখানে সাল বলবো না, লাস্টে শুধু ফর দিয়ে বলে দেবো এনি সেলফোন, তাহলে ইন দিয়ে সাল বলবো না। ফর এক্সাম্পল দিয়ে দুটা কালার বলা যাবে, ফর এক্সাম্পল পার্পল কালার ইন্ডিকেটস স্মার্টফোন and yellow color, sorry, for example purple color indicates any cell phone and blue color indicates a smartphone are seen in this picture, যেটা আমাদের এই বাক্যে বলা আছে। ফর এক্সাম্পল এখানে লিখলেন পার্পল কালার ইন্ডিকেটস, এই পাশে হলো কি এনি সেল ফোন, এন্ড ব্লু কালার ইন্ডিকেটস স্মার্টফোন, দুইটা বলছি তাই আর সিন ইন দ্য পিকচার। In conclusion, this picture highlights the increasing trend with fluctuation for any cell phone and smartphone. না পারলে in conclusion, this picture shows very significant and informative data. আশা করি বুঝছেন। এবার আসেন আমাদের এদিকে যাই, ধরেন এই ছবিটাই অথবা অন্য ছবি, যে কোনো গ্রাফ টাইপের একই ঘটনা, যেমন এটা খুব সোজা, এখানে আছেই একটা,
এটা কি ট্রেন্ড কেউ বলেন তো? এটা ইন কনক্লুশনে কি ট্রেন্ড হবে? লিখেন ইন কলে। এটার ইন ট্রেন্ডের নাম লিখেন, তারপরে হাইস্ট অ্যামাউন্ট কত, লোয়েস্ট অ্যামাউন্ট কত, লিখেন দেখি। মানে কনক্লুশনে এটার ট্রেন্ডটা কি হবে? ওকে, ইনক্রিজিং ট্রেন্ড। সবাই লিখছে ইনক্রিজিং ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড, ওকে গুড, আপওয়ার্ড ট্রেন্ড একই কথা। হাইস্ট অ্যামাউন্ট কত এটাতে? হাইস্ট অ্যামাউন্ট কত? মানে আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ 5.6, ভেরি গুড। লোয়েস্ট অ্যামাউন্ট কত? লোয়েস্ট কত? 5, ভেরি নাইস। এবার দারুণ পারলেন। এই যে দেখেন, হেডিং কি, অ্যানুয়াল লাইব্রেরি ভিজিটস। বছরে কি পরিমাণ মানুষ লাইব্রেরি দেখতে যায়? মানুষ, মানুষ, বছরে কি পরিমাণ মানুষ লাইব্রেরি ভিজিট করে আর কি। ঠিক আছে, আপনার এলাকায় ইনক্রিজিং ট্রেন্ড মানু, সবাই। আচ্ছা, মানু আর ভালো হইলো না। আচ্ছা, এখানে দেখেন হেডিংটা কি, দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ অ্যানুয়াল লাইব্রেরি ভিজিটস। একটা না। Firstly, I can talk about x-axis, which represents several years, such as 2015, 2016, 2017, and up to 2020. এন্ড আপ টু কেন? ওই যে তিন চারটার বেশি হয়ে গেছে তাই। আবার কেউ চাইলে সবগুলো বলে ফেলতে পারেন, লাস্টেরটা এন্ড দিয়ে বললেই হবে। আর আপ টু বললে, আর বাদ দিলে শুধু লাস্টে আপ টু দিলেই হবে এন্ড এর পর। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হুইচ ইন্ডিকেটস ভেরিয়াস। এগুলা কিন্তু পার্সেন্টেজ না, এগুলা কিন্তু মিলিয়নস। তখন কিন্তু বলতে হবে ভেরিয়াস মিলিয়নস, সাচেস বা লাইক 5 million, 5.1 millions, 5.2 millions, and up to 5.6 millions. এবার হাইস্ট অ্যামাউন্ট, লোয়েস্ট অ্যামাউন্ট। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ, কেউ বলবে লার্জেস্ট মিলিয়নস, না ধরতে পারলে লার্জেস্ট অ্যামাউন্ট। ওকে, যেহেতু এগুলো মিলিয়নস তো আপনি মিলিয়নস বলেন, না পারলে লার্জেস্ট অ্যামাউন্ট। সো আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ 5.6 মিলিয়নস, পরে মিলিয়ন বললেও হবে, which is 5.6 millions, এবার যেহেতু সাল আছে, in 2020 with the smallest amount which is 5 millions in 2015। হলো? কিসের জন্য? ফর অ্যানুয়াল লাইব্রেরি ভিজিট। সেটা তো একটা আছেই, আর ফর দিয়ে না বললে হবে, চাইলে বলতে পারেন। এবার সময় দেখবেন 33 থেকে 35 সেকেন্ড হয়ে গেল কিনা। যদি দেখেন হয়নি, তাহলে একটা কালার আছে এখানে, নীল কালার। তাহলে এখানে বলেন, ফর এক্সাম্পল ব্লু কালার ইন্ডিকেটস অ্যানুয়াল লাইব্রেরি ভিজিটস ইজ সিন ইন দিস পিকচার। এখানে একটা কালার বলছেন তাই ইজ বলতে হবে। ইন কনক্লুশন, দিস পিকচার হাইলাইটস দ্য ইনক্রিজিং ট্রেন্ড অফ টপিক। টপিকটা কি? অ্যানুয়াল লাইব্রেরি ভিজিট। So in conclusion, this picture highlights the increasing trend of annual library visits. প্রতি বাক্য একটানা টেনে বলার চেষ্টা থাকবে, এটা কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং। বাক্য একটা শেষ হলে 1 সেকেন্ড থামতে হবে, ওটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, পাশাপাশি প্রতি বাক্য একটানা বলার পরে 1 সেকেন্ড থেমে তারপরের বাক্য বলবেন। অতি দ্রুত বলার কোনো দরকার নেই, 5 লেন্স স্ট্র্যাটেজি এখানেও ফলো করতে হবে। অলরাইট, সো এই বাক্যটা আমরা যদি বলি, খেয়াল রাখেন আমি প্রতিটা বাক্য একটানা বলবো, মাঝে মাঝে এক দুইটা শব্দ আমি এক বাক্যে নাও বলতে পারি, হয়তো আমি থামবো। The line graph provides a clear overview of annual library visits. Firstly, I can talk about x-axis, which represents several years such as 2015, 2016, 2017, and up to 2020. In addition, I can talk about y-axis, which indicates various millions like 5 million, 5.1 millions, and up to 5.6 millions. After analysis, I can compare the largest amount, which is 5.6 millions in 2020, দমটা ফেললাম, with the smallest amount, which is 5 millions in 2015 for annual library visits. For example, blue color is seen in this picture. অথবা for example, blue color indicates annual library visits is seen in the picture. অথবা blue color indicates annual library visit. এইটুকু বললেও হবে, কিন্তু indicates বলতে হবে। তারপরে লাস্টে, in conclusion, this picture highlights the increasing trend of annual library visits. আর না পারলে, in conclusion, this picture shows very significant and informative data. আশা করি বুঝছেন। সো ঘন্টাখানেক রিভিউ হলো, আই হোপ এনাফ হয়েছে। এবার আমরা আমাদের দ্বিতীয় ক্যাটাগরিতে গেলাম। প্রথম ক্যাটাগরি গ্রাফ চলে গেল, এটা লাইন গ্রাফ, বার গ্রাফ একই কথা। ওই যে আপনি এই পাশে দেখবেন লাইন, এখানে বারে ক্লিক করলে আপনি বার গ্রাফ পেয়ে যাবেন অনেকগুলা, একই কাহিনী। এটা শোয়ানো গ্রাফ, প্যারাগ্রাফ গুলা দেখলে বেশি বুঝবেন।
এটা শোয়ানো গ্রাফ, যেমন এখানে খাড়া টাইপের গ্রাফ আছে, এই যে এটা, এটা বার গ্রাফ, এই যে লম্বা লম্বা বার দেওয়া আছে। ওইখানে যেটা রেখা দিয়ে টান দিছে লাইন গ্রাফ, আর এখানে বার দিয়ে দিছে, তাহলে এই বার সবার হাইয়েস্ট। তাহলে এখানে হেডিং, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, হাইয়েস্ট অ্যামাউন্ট, লোয়েস্ট অ্যামাউন্ট, এটা ফর এক্সাম্পল ব্লু কালার। ইন কনক্লুশন, এখানে কিন্তু ইনক্রিজিং ডিক্রিজিং কিছু বোঝা যাচ্ছে না, ফ্ল্যাকচুয়েশন আছে। দেখেন 20.9, 21.1, 22.1 বাড়তেছে, হঠাৎ করে নেমে গেছে 3-এ, আবার একটু বাড়ে, একটু বাড়ে, একটু বাড়ে, আবার বাড়ে, মানে এটা ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড। তাহলে এটার কনক্লুশন কি হবে? ইন কনক্লুশন, দিস পিকচার হাইলাইটস দ্য ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড অফ, টপিক কি, how many tourists visit Canada each year. Okay. In conclusion, this picture highlights the fluctuating trend of tourist visits each year in Canada. অথবা how many tourists visits Canada each year. অথবা কিচ্ছু না পারলে, in conclusion, this picture shows very significant and informative data. আর যদি এমন হয়, in conclusion, this picture highlights the fluctuating trend, এইটুকু বললেও হবে। সময় শর্ট, ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড বলে হঠাৎ করে নেমে গেছে 3-এ, আবার একটু বাড়ে, একটু বাড়ে। ওকে, আশা করি বুঝছেন। সো লাইন গ্রাফ, বার গ্রাফ যথেষ্ট সহজ হলো। আর এটা বলছি লাস্ট ক্লাসে, যখন কোনো বার গ্রাফে দুই ধরনের কালার থাকে, ব্লু কালারও আছে, লাল কালারও আছে, দুটাই আছে, তখন আমরা বলছি যেই কালারের হাইস্ট বলবেন ওই কালারের লোয়েস্ট বলবেন। আপনি তো লাইন গ্রাফে ওটাই করে আসছেন, লাল কালে দিয়ে বুঝাচ্ছে যেটা, সেটারই হাইস্ট বলছেন, সেটারই লোয়েস্ট বলছেন। মোটাটা দিয়ে পুরুষ বুঝাইছে, হালকাটা দিয়ে মহিলা বুঝাইছে। তো সেখানে যদি আপনি পুরুষের হাইস্ট, পুরুষের লোয়েস্ট বলেন, তাহলে এখানে যদি সবুজ কালার দিয়ে পুরুষ বোঝায়, তাহলে আপনি এখানে পুরুষের হাইস্টের সাথে পুরুষের লোয়েস্টের তুলনা করবেন না। ওকে, সো এখানে কেমনে হবে? ওখানে হবে, আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ 21,000-এর বেশি, হুইচ ইজ মোর দেন 21,000। এগুলা কি? মিন স্যালারি, এগুলা যে টাকা। এখন এগুলা কি ডলার নাকি টাকা নাকি পাউন্ড নাকি রিঙ্গিত, কিছুই তো লেখা নেই। তাহলে এখানে এগুলা আপনি বলবেনই না, ডলার টলার কিছুই বলবেন না, খালি বলবেন মোর দেন 21,000 উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ মোর দেন 20,000। এই যে টান দেন, ওয়াই এক্সিস কিন্তু বাম পাশেও হতে পারে, ডান পাশেও হতে পারে। এখানে ওয়াই এক্সিস এটা বোঝায়, তাহলে আপনি এখানে পুরুষের, এটা এখানে ওয়াই এক্সিস কিন্তু এই পাশে, ওয়াই এক্সিস বাম পাশেও থাকতে পারে, ডান পাশেও থাকতে পারে, এক্স এক্সিস নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আর যদি কেউ এক্সিস না বুঝতে পারেন, সিম্পলি আপনার এত কিছু দরকার নেই, হেডিংটা বলে আপনি শুধু বলতে থাকবেন এখানে এটার ভ্যালু এটা, ওইটার ভ্যালু ওইটা, দা ভ্যালু অফ এত ইজ এত, ওইরকম একটা বাক্য আমি আপনাদেরকে লিখে দিছি। যেটা কখন, ওই যে দেখেন একেবারে আপনাদের ফরম্যাটের নিচে লিখে আছে, ব্যাকআপ লাইন, দা ভ্যালু অফ দা ডট 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 ইজ এত। যখন আপনারা একদম কোনো ইমেজ দেখে কিচ্ছু বুঝতে পারবেন না, সেটা কি এক্স এক্সিস না ওয়াই এক্সিস, কিছুই যখন পারবেন না, তখন এই লাইনটা ব্যবহার করে পুরো ইমেজ শেষ করে দিবেন। সেটা কিভাবে? হেডিংটা বলে শুরু করবেন, দা ভ্যালু অফ এত সাল ইজ এত, দা ভ্যালু অফ এত সাল ইজ এত, অলসো দা ভ্যালু অফ এটা ইজ এত। শুধু ভ্যালুগুলা বলে একটানা প্রতিবাক্যে ভ্যালুগুলা বলবেন, থেমে থেমে প্রতিবাক্যে একটানা ভ্যালুগুলা বলে কনক্লুশন বলে দিবেন। তাতেও হবে। এক্স এক্সিস ওয়াই এক্সিস যে বলতেই হবে ব্যাপারটা এরকম না, তবে গ্রাফ এক্স এক্সিস ওয়াই এক্সিস অনুযায়ী বলাটা ভালো। সে এখানে কেউ এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরতে পারছে না। আমি তো বলেছি নিচের গুলা এক্স এক্সিস, খাড়া গুলা ওয়াই এক্সিস। এবার খাড়াটা ডান পাশেও থাকতে পারে, বাম পাশেও থাকতে পারে। এখন যদি আপনি এখানে নাই ধরতে পারেন কোনটা এক্স এক্সিস কোনটা ওয়াই এক্সিস, তাহলে এবার ব্যবহার করবেন দা ভ্যালু অফ এত ইজ এত, ওই বাক্যটা ব্যাকআপ লাইন ব্যবহার করবেন। কেমনে? The graph provides a clear overview of mean salary of first degree graduates by gender. এবার আর এক্স এক্সিস ওয়াই এক্সিস নাই। এবার আপনি বলতে থাকেন, খেয়াল করে নেন, এটা তো পুরুষের সবুজটা, ওমেনের তো লালটা। তাহলে এখান থেকে দেখেন, মহিলাদের 2008 থেকে 2009 সালে স্যালারির পরিমাণ ছিল 19,000, এই 19,000-এর বরাবর এগুলা। এবং 2010 সালে 19,000-ই রয়েছে, 11 সালে 19,000 রয়েছে, মহিলাদের ক্ষেত্রে 19,000-ই রয়েছে টানা 4 বছর। 2013-তে গিয়ে সামান্য একটু এভারেজ স্যালারিটা বাড়ছে। আপনি এখানে বলবেন the value of 2008 to 2009 is 19,000 for women. The value of 2009 to 2010 is also 19,000 for women. The value of এটা is এত। আবার যদি বলেন আমি দুই একটা পুরুষ বলি, বলেন the value of 2011 to 2012 is 21,000 for men. এভাবেই দেখবেন 40 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড পার হয়ে গেলে in conclusion this picture shows very significant and informative data. যখন আপনি কোনো কিছু পারবেন না, তখন আপনার জন্য এই লাইনটা লিখে রাখছি, ব্যাকআপ লাইন। দা ভ্যালু অফ, এখানে বলবেন যেই সালের ভ্যালু বা যেই জিনিসের ভ্যালু সেটার নাম, ইজ দিয়ে বলবেন ভ্যালুটা কত সেটা।
ধরেন কোন ছবিতে দেখতে পাচ্ছেন 2005 সালে পার্সেন্টেজ আছে 10%, তাহলে বলবেন কি দ্য ভ্যালু অফ 2005 ইজ 10%। এক বাক্য শেষ। এরপর আরেকটা, দ্য ভ্যালু অফ 2006 ইজ 12%, দ্য ভ্যালু অফ 2007 ইজ এত পার্সেন্ট। প্রতি বাক্য একটা না। লাস্টে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। কখন এটা? যখন আপনি এক্স এক্সিস ওয়াই এক্সিস এগুলা কিছু পারবেন না, কিছু বুঝবেন না, হজবরল করে ফেলবেন, তখন হেডিংটা বলে মাঝখানে শুধু দা ভ্যালু অফ বলবেন, এগুলা কিছুই লাগবে না, তারপরে কনক্লুশন দেবেন। যোগ হবে আপনি এখানে উল্টাপাল্টা করে ফেলবেন তখন। ওকে, দ্যাটস এনাফ। আর বোধহয় পসিবল না। এবার চলেন আমরা পাই চার্টে চলে যাই। আমরা সেকেন্ড ক্যাটাগরিতে পড়েছি পাই চার্ট, তাই না? এখন পাই চার্টের চেহারাটা একটু দেখলেই বুঝে যাবেন ক্লিয়ারলি। ও, এই ছবিটা যদি আমি ধরেন আরেকটা ছবি, সেইটা, এটা আমি বুঝতেছি না এক্স এক্সিস কোনটা ওয়াই এক্সিস কোনটা, আমি বুঝতে পারছি না। অনেকেই বুঝতে পারছেন। কেউ বলেন তো এক্স এক্সিসে কি আছে এখানে? ইনকলে লিখেন এক্স এক্সিসে কি আছে আর ওয়াই এক্সিসে কি আছে। ওকে, পার্সেন্টেজ এক্স এক্সিস, ওয়াই এক্সিসে কান্ট্রি। ভেরি গুড অ্যান্সার। এখানে পার্সেন্টেজ গুলো ওয়াই এক্সিস এক্স এক্সিসে আছে আর কান্ট্রি গুলো আছে ওয়াই এক্সিসে। কিভাবে আছে দেখো, আপনি এখানে স্কেল দিয়ে টান দেন, এখানে একটা লম্বা রেখা দাঁড়াবে, আর আপনি এখান থেকে একটা ডান দিকে টান দেন, এক্স এক্সিস দাঁড়াবে। এখন এই 9%-এর যদি নিচে লিখেন, এখানে 9 হবে, নিচে নামায় 16 লিখলে এখানে 16 হবে, তখন দেখবেন পার্সেন্টেজ গুলো এখানে বসতেছে। বুঝছেন কিনা? তো এই জন্য এখানে এক্স এক্সিসে কিন্তু পার্সেন্টেজ। এখন ধরেন এই ইমেজটাই আসলো, আমি ধরতেই পারলাম না। এবার ওই ব্যাকআপ লাইন কিভাবে দেখেন, দা পিকচার। এবার তো আমি বুঝি না এটা গ্রাফ নাকি কি, তাহলে সব ছবিরই আপনি পিকচার বলতে পারবেন, সেটা গ্রাফ হোক, ফ্লো চার্ট হোক, টেবিল চার্ট হোক, ম্যাপ হোক, যে কোনো জিনিসই তো পিকচার। যেহেতু প্রশ্নের নামই ডেসক্রাইব ইমেজ, আপনি ইমেজও বলতে পারবেন, দ্য ইমেজ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ, নো প্রবলেম। সো আপনি বলেন দ্য ইমেজ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ হুইচ কান্ট্রিজ হ্যাভ দ্য মোস্ট ক্যাট ওনার্স। এবার আপনি এক্স এক্সিস ওয়াই এক্সিস সব ভুলে গেছেন, এবার শুরু করেন। দ্য ভ্যালু অফ রাশিয়া ইজ 59%, দ্য ভ্যালু অফ ইউনাইটেড স্টেটস ইজ 43%, the value of Argentina is 41%, the value of Italy is 40%, also the value of France is 39%, and the value of Vietnam is 39% too. দেখবেন সময় শেষ। In conclusion, this picture shows very significant and informative data. শুধু দা ভ্যালু অফ, কোনটার ভ্যালু সেটা বলবেন আগে, তারপরে ইজ দিয়ে ভ্যালুটা বলবেন পরে, এটাই ওখানে লেখা আছে। সো দা ভ্যালু অফ আর্জেন্টিনা ইজ 41%, দা ভ্যালু অফ ব্রাজিল ইজ 36%। আর যদি ফরম্যাট অনুযায়ী আগাইতে চান সেটা তো আছেই। The graph provides a clear overview of which countries have the most cat owners. Firstly, I can talk about x-axis, which represents several years such as 9%, 16%, 18%, and up to 59%. In addition, I can talk about y-axis, which indicates various countries like South Korea, Japan, China, and up to Russia. After analysis, I can compare the largest amount, which is 59% for Russia, অথবা in Russia, with the smallest amount, which is 9% in South Korea. সময় যদি থাকে 35 থেকে 33 সেকেন্ড হলো কিনা দেখবেন, দেখা গেল এখনো 35 থেকে 33 হয়নি। সো এবার বলেন, ফর এক্সাম্পল, কালারটা যদি বুঝতে পারেন, আমি বুঝতে পারছি না এটা কি কালার, মানে মাথায় আসছে না, তখন দরকার নাই, আপনি ভিতর থেকে অন্য কিছু বলে দেন, কারণ অনেক কিছুর অ্যামাউন্টই তো বলেন নাই, খালি হাইয়েস্ট আর লোয়েস্ট না বলছেন, মাঝখানে তো কতগুলা বাদ গেছে। তাই এখানে বলেন ফর এক্সাম্পল 16%, 18%, 26%, 32%, and 33% আর সিন ইন দিস পিকচার। এই ছবিতে দেখা যাচ্ছে। ওকে, ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। অথবা ওয়াই এক্সিস বলার সময় তো আপনি এখানে শুধু প্রথম 3টা দেশ বলে এন্ড আপ টু বলে লাস্টেরটা বলছেন, এবার ফর এক্সাম্পল দিয়ে মাঝখানে যেগুলো বাদ রয়েছে সেগুলো বলবেন। তার মানে আমরা এখানে জানলাম কি জানলাম, আমরা এখানে জানলাম ফর এক্সাম্পলের যে বাক্যটা, এই বাক্যটাতে চাইলে কালার ব্যবহার করতে পারবো, চাইলে আমাদের এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বলার সময় যেগুলা বাদ রেখে আসছি মাঝখান থেকে, সেই মাঝখানেরও 4-5টা বলে লাস্টে ট্যান দিয়ে বলে আর সিন ইন দা পিকচার বলতে পারবো। এটাই বোধহয় বেশি ভালো হবে, একই জিনিস রিপিট না করে, কালার থাকলে কালার, না থাকলে ওগুলো।
তারপর in conclusion this picture shows very significant and informative data. I hope finally clear. এরপরে কেউ না বুঝলে আর কোয়েন না ভাই বুঝি নেই। চলেন আমরা এবার পাই চার্ট দেখি। পাই চার্ট খাতায় গত ক্লাসে লিখছেন 2 নাম্বার ক্যাটাগরিতে ছিল পাই চার্ট। যদি এতক্ষণ গ্রাফ বুঝে থাকেন পাই চার্ট আপনি এখন এমনি বুঝবেন। পাই চার্ট পড়তে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, কারণ আপনি তো গ্রাফ বুঝছেন। পাই চার্টের কাছ থেকে কি ক্লিক করলাম পাই চার্টের উপরে, ওকে ক্লিক করলাম পাই চার্টের উপরে। পাই চার্ট কি জিনিস আমরা একটা পাই চার্ট দেখাই, এটা দেখলে খুব ভালো বুঝবেন। 980 নাম্বারের পাই চার্ট, ফেভারিট টাইপস অফ মুভিজ। আরেকটু ক্লিয়ার পাই চার্ট নেই, এখানে দুইটা আছে, এটারে বলে ডাবল পাই চার্ট। আরেকটু ক্লিয়ার নেই, এটা দেখেন। আচ্ছা এটাও হবে না, এই যে এটা নেই। হ্যাঁ 1189 এগুলারে বলে পাই চার্ট। মজা করে আমরা এগুলারে পিৎজা চার্ট বলতে পারি। পিৎজার মতো টুকরা করছে না, দেখেন। ধরেন আপনি বিল দিছেন, তাই আপনার একটু বড়টা দিছে আর কি। আর ভার্সিটিতে কিছু বন্ধু থাকে না যেগুলা লগে চলতে চায় না কিন্তু স্যাবলার মতো পিস করে, তো ওরকম একটা ঢুকে গেছে ভিতরে। এখন সেই গেছে চায়া থাকবো, তারে চিকন চিপা দিয়ে চিকন একটা টুকরা দিলাম আর কি, তাই তারটা একটু চিকন করে কাটছি, এরকম আর কি। বুঝছেন না? পাই চার্ট, এটারে মজা করে পিৎজা চার্ট বলা যেতে পারে। আচ্ছা এবার আসেন মার্কেট শেয়ার অফ পেট সার্ভিসেস এন্ড প্রোডাক্টস, এটা হলো হেডিং। তাহলে হেডিং এর জায়গায় হেডিং। এইবার এখানে বলবেন কি দা পাই চার্ট প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, এই হলো আপনার কাজ। এটা যদি বুঝছেন এবার আপনি পরেরটাও বুঝবেন। এই ফরম্যাটে এবার তাকান, আগেরটা এখানে লেখা ছিল দা গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, এবার এখানে খালি বলবেন দা পাই চার্ট প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, হেডিং চলে গেল। এবার আগেরটার মধ্যে লিখা ছিল ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস, আর এটার মধ্যে লিখা আছে প্রথমেই আমরা বলবো পাই চার্টটা কয়টা টুকরা করা আছে। এবার আমরা বলবো ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, যে কয়টা টুকরা আছে এখানে ওই টুকরাটা বলবেন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, আমাদের এই পাই চার্ট কয় টুকরায় ভাগ করা আছে সেটাকে বলবো। মানে আমরা অ্যাকর্ডিং টু ইমেজ বলবো সব সময়। আপনি অ্যাপ ইউনিতে ভুংবাং বলেও নাম্বার পাবেন। গত ক্লাসে আমরা একটা লাইভ প্র্যাকটিস করছি, কিছুই পড়িনি, বলছি সিবির ইজ ব্যাড, মিস্টার অ্যাপ ইউনি ইজ গুড, কত কিছু মজা করে বলছি, তাতেও 72 নাম্বার দিছে। এটা কি পরীক্ষার হলে দিবে? দিবে না। সো আপনি ছবি অনুযায়ী কথা বলেন, অ্যাপ ইউনি যেমন নাম্বারই দেখ ডোন্ট ওয়ারি। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, এখানে আমাদের পাই চার্টটা যদি 5 টুকরা হয় তাহলে বলবো 5 সেগমেন্টস। আমার কথা শুনছি তো না? ক্লিয়ার আছি না আমি? ব্রাদার্স এন্ড সিস্টার্স ক্লিয়ার আছি তো নাকি নাই? আছি না? ওকে গুড, মাঝে মাঝে একটু সংকেত নেই। আচ্ছা ফিরলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আসেন এখানে প্রথম কাজ পাই চার্টের, আমাদের গ্রাফ চার্টে কি শিখছেন? হেডিং, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, বড় ছোট, সময় থাকলে ফর এক্সাম্পল, তারপরে কনক্লুশন, শেষ। পাই চার্টের ক্ষেত্রে হেডিং, দ্বিতীয় লাইনে কয় টুকরা করেছে পাই চার্টকে সেটা। এবার আমাদের এই পাই চার্ট কয় টুকরা? আমাদের এই পাই চার্ট 1 2 3 4 5 টুকরা। সো এবার চলে যান ওখানে। আচ্ছা, এবার চলে যান ওইখানে। সিম্পলি ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 5 সেগমেন্টস। যদি দেখেন পাই চার্টের মধ্যে সাল দেওয়া আছে তখন বলবেন 5 ইয়ার্স। যদি দেখেন পাই চার্টে 5টা দেশের নাম দেওয়া আছে তখন বলবেন 5 কান্ট্রিজ। এবার পাই চার্টটা দেখেন আবার, এখানে কিন্তু কখনো কখনো দেখবেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, উগান্ডা 5টা দেশ লেখা আছে। হইতে পারে সেখানে বলছে কোন দেশের ইনকাম কেমন, কিছু একটা। যদি 5টা দেশে ভাগ করা থাকে তখন বলবেন ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, পাই চার্টের পর একটা ইজ লাগবে অক্সিলারিটা। ওকে, যদি আপনি এখানে ইজটা বাদ দেন তাহলে কিন্তু এটা মিনিং বদলায় যাবে। ইজ ডিভাইডেড ইনটু মানে পাই চার্টকে ভাগ করা হয়েছে 5 টুকরায়। আর যদি ইজ বাদ দিয়ে বলেন ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ডিভাইডেড ইনটু, তখন হবে এই পাই চার্টে গিয়ে অন্য কাউরে ভাগ করে ফেলছে, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ইজটা কিন্তু বলিয়েন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড, এই পাই চার্টটি ইজ হয়েছে
ডিভাইডেড খণ্ডিত ইনটু টুকরায় 5 টুকরা। তার মানে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 5। যেহেতু এখানে দেশের নাম নাই, থাকলে বলতাম 5 কান্ট্রিজ। যদি এখানে সাল থাকতো 2010, 2012, 2013, অনেক সময় চারদিকে সাল থাকবে, এখানে পার্সেন্টেজ থাকবে, তখন বলতেন 5 ইয়ার্স সাচ এস, ওই ইয়ার গুলার নাম বললেই হবে। এখানে যেহেতু ইয়ারও নাই, দেশও নাই, এবার এটারে সেগমেন্টস বললেই হবে, অথবা এলিমেন্টস বললেও হবে। সো চলে যান আবার ফরম্যাটে। ফরম্যাটে আসলেন, ফরম্যাটে কি থাকে? Firstly, I can talk about this pie chart is divided into 5 segments অথবা 5 elements such as, এই such as এর মধ্যে ওই 5টা এলিমেন্টের নাম বলে দেবেন। এখানেও আপনি যদি মনে করেন ভাই 5টার বেশি হয়ে গেলে, তখন প্রথমে 3টা বলেন, পরের লাইনে বাকি 3টা বলেন, তাহলে তো হলো। এখানে আবার সবই বলার সুযোগ পাবেন। আর যদি বলেন আমি গুনতে পারি নাই কয়টা টুকরায় ভাগ করা হয়েছে, তাহলে কি বলবেন? ওই যে লিখাই আছে সেভারেল সেগমেন্ট। সেভারেল মানে বিভিন্ন রকম, সেখানে 5টা হইতে পারে, 10টা হইতে পারে, গোনার সময় পাইনি পরীক্ষায়, তখন বলবেন সেভারেল সেগমেন্টস। আর গুনতে পারলে এখানে সেই শব্দটা বসাবেন। এবার যেহেতু আমাদের এই পাই চার্টটা যেটা আমরা ওপেন করেছি, এখানে আমরা বুঝতে পারছি না এগুলা কি, তাই এগুলারে আমরা বলতে পারি সেগমেন্টস অথবা বলতে পারি এলিমেন্টস। এলিমেন্ট তো ব্যাকআপ লাইন। So firstly, I can talk about this pie chart that is divided into 5 segments such as, এবার ওই 5টা সেগমেন্টের নাম বলবো। কি বলবো? কি কি নাম আছে এই পাই চার্টে? নাম আছে পেট হেলথ কেয়ার, পেট গ্রুমিং, পেট টয়েস, পেট ফুড, আদার সার্ভিসেস। তার মানে পেট, বাসায় যে কুকুর বিড়াল আমরা লালন পালন করি, পেট যাদের বাসায় আছে, কিউট কিউট পার্সিয়ান ক্যাট আছে অনেকের বাসায়, এগুলো পেটের অন্তর্ভুক্ত। কেউ পাখি পালে, এগুলার পিছনে খরচ কেমন হয়? সরি, মার্কেট শেয়ার অফ পেট সার্ভিসেস এন্ড প্রোডাক্টস। ও আচ্ছা, পেট রিলেটেড সার্ভিস গুলো এবং পেটের যে পণ্যগুলো থাকে, এগুলোর মার্কেট শেয়ারের পার্সেন্টেজটা এখানে উল্লেখ করেছে। যেমন এখানে বলেছে পেটের খাবারই দখল করে আছে মার্কেটের বেশিরভাগ অংশ। মানে পেটের আসলে পালতে গেলে তার খাবারের খরচটাই সব থেকে বেশি, এটা আপনারাও জানেন, তাই না? সো এখানে সিম্পলি এগুলো আমরা এলিমেন্ট বলতে পারি। আর খেয়াল রাখবেন, পাই চার্টের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই আদার্স কে সবার শেষে বলবেন, এটা নোট করে রাখেন। আদার্স কে সবার লাস্টে বলবেন। যদি আদার এখানে থাকলে শুরু করবেন এটার থেকে। Firstly, I can talk about this pie chart is divided into 5 segments such as pet healthcare, pet grooming, pet toys, pet food, and other services. এবার দ্বিতীয় বাক্য, ওই যে ওয়াই এক্সিস এর বাক্যটা, ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট, এখানে ছিল ওয়াই এক্সিস, এখানে আছে কি পার্সেন্টেজ আছে না ভিতরে কিছু, এবার ওই পার্সেন্টেজ গুলো বলবেন। পাই চার্টে ম্যাক্সিমাম টাইমে পার্সেন্টেজই থাকে। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারেল পার্সেন্টেজেস। আর যদি না বুঝতে পারেন তখন বলবেন অ্যামাউন্ট। অথবা কোনো সময় এমন হতে পারে 3টা সেগমেন্ট আগেরটার মধ্যে বলছেন, এবার বাকি 3টা এটাতে বললে আদার সেগমেন্টস দিয়েও বলতে পারবেন। তারপরে লাইক বলে বাকিগুলো বলবেন। এবার যেহেতু আমরা 5টার 5টায় উপরেরটা বলে ফেলছি, এবার তাহলে 5টা পার্সেন্টেজ বাদ আছে ভিতরে, যে ওগুলো বলি। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারেল পার্সেন্টেজেস লাইক, এবার পার্সেন্টেজ গুলো বলতে পারেন। ভিতরে দেখেন 10%, 25%, 15%, 20%, 30%, অনেক কিছু লিখে আছে, এগুলো তো বাদ রইল। এবার আপনি বলেন ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারেল পার্সেন্টেজেস লাইক, এবার পার্সেন্টেজ গুলো বলবেন, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, কেউ চাইলে শুধু পার্সেন্টেজ গুলো বলে দিতে পারে। সে ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারেল পার্সেন্টেজেস লাইক 10%, 25%, 15%, 20% and 30%। বাট এটা করবেন না, বিকজ অফ এভাবে বললে আপনার টিচার বুঝবে না কার পার্সেন্টেজ কত। যদি নামে নামে সাথে বলতেন ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট পেট হেলথ কেয়ার এত পার্সেন্ট, পেট গ্রুমিং এত পার্সেন্ট, পেট টয়েজ এত পার্সেন্ট, পেট ফুড এত পার্সেন্ট, আদার সার্ভিসেস এত পার্সেন্ট, তখন গিয়ে স্যার বুঝবে, অর্থাৎ এআই বুঝবে কার কত। আবার কেউ চাইলে এটা এইভাবে বর্ণনা করতে পারেন যে ভাই আমি প্রথমে হেডিং দিলাম, প্রথমে হেডিং দিয়ে আমি ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিয়ে 2টা বা 3টা দিব, একেবারে পার্সেন্টেজ সহই সেরে আসবো প্রথম থেকেই, তারপরে আমি বাকিগুলো দিতে পারবো। হ্যাঁ পারবেন। কিভাবে সেটা হবে? The pie chart provides a clear overview of market share of pet services and products. একটা না, শেষ। Firstly, I can talk about this pie chart is divided into 5 segments such as pet healthcare 25%, pet grooming 15%, and pet toys 20%, and the last একটা। এবার in addition I can talk about some other segments such as অথবা like pet food 30% and other services 10%, যেটা বাদ থাকবে সেটা y axis এর বাক্য।
কেউ চাইলে এভাবেও আগাতে পারেন, কেউ চাইলে প্রথমে এক্স এক্সিসের বাক্যটাতে শুধু সেগমেন্ট গুলার নাম দিয়ে পরে আবার তার নামের সাথে সাথে তার পার্সেন্টেজ দিয়েও আগাতে পারেন। আবার কেউ চাইলে এখানে প্রথমে এক্স এক্সিসের বাক্যে 2টা বা 3টা বললেন, পরেরটাতে বাকিটা বলে দিতে পারেন, আগে আপনি ভাগ করে নিতে পারেন। এরপরে হাইয়েস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্ট তো আগের মতোই। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ 30%। কিসের জন্য? ফর পেট ফুড। এখানে ফরটা দিয়ে ব্যবহার করবেন, এই জন্য আমাদের এখানে ফর লেখা আছে। ফর আর ইন যে লিখে রাখলাম না, আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট বা লার্জেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ এত ফর পেট ফুড উইথ দ্য স্মলেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ, ছোটটা বলবেন ফর ওইটা। কেটে গেছে রে। তারপরে ফর এক্সাম্পল দিয়ে কালার গুলা বলে আর কিছু যদি সময় থাকে বলবেন, না থাকলে কনক্লুশন। এইভাবে পাই চার্ট শেষ করতে হয়। সো খেয়াল করেন, হেডিং গেল। এবার এক্স এক্সিস এর বাক্যে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 5 segments such as pet healthcare, pet grooming, pet toys, pet food and other services. In addition, I can talk about several percentages like pet healthcare 25%, pet grooming 15%, pet toys 20%, pet food 30%, and other services 10%. After analysis, I can compare the largest amount, which is 30% for pet food, with the smallest amount, which is 10% for other services. বড়টার ছোটটা। এবার আপনার কালার আছে, ফর এক্সাম্পল পাই চার্টের মধ্যে অবশ্যই কালার বলবেন, কারণ পাই চার্টে কালার দিয়ে আলাদা করা থাকে। কারণ পাই চার্টে কালার না বললে 30 সেকেন্ড করতে পারবেন না, পাই চার্টে কথা বলার মতো অত বেশি কিছু নাই। সো ফর এক্সাম্পল ইয়েলো কালার ইন্ডিকেটস আদার সার্ভিসেস, সরি আদারটা লাস্টে। ফর এক্সাম্পল পিঙ্ক কালার ইন্ডিকেটস pet healthcare, green color indicates pet grooming, and pet toys indicating by no problem ওইদিকে না, সিমিলার থাকে। For example, pink color indicates pet healthcare, green color indicates pet grooming, and এটা আমি জানি না, বলবো। যেটা পারবেন না ওই কালার বলবেন না, যেটা পারবেন ওইটাই বলবেন, ভুল কালার বলবেন না। যদি মনে পড়ে এটা অরেঞ্জ কালার, অরেঞ্জই তো, হ্যাঁ, তখন বলবেন, না পারলে নেই। চলে যান নীল কালারে, চলে যান হলুদ কালারে, তাইলেই তো হলো। যেগুলা পারেন ওগুলাই বলেন, সবুজ, নীল, হলুদ, লাল এগুলা তো পারবেন। So, for example, pink color indicates pet healthcare, green color indicates pet grooming, blue color indicates pet food, and yellow color indicates other services are seen in this picture. In conclusion, this picture shows very significant and informative data. আশা করি বুঝছেন। সো পাই চার্টের ক্ষেত্রে আপনি প্রথম বাক্যগুলা আগের গুলার মতো হেডিং দিলেন, গেল। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, পাই চার্টটা কয় টুকরায় ভাগ করছেন সেটা বলবেন। এখানে অনেক কিছু লিখে আছে, সেগমেন্টস আছে, ইয়ার্স আছে, কান্ট্রিজ আছে, যেটা দিয়ে ভাগ করে ওটা বললেই হবে। না বুঝলে সরাসরি 5 সেগমেন্টস বলতে পারেন, তাই সেগমেন্টের সবার আগে লিখছি। সেটাও যদি ভুলে যান, এলিমেন্টস তো সব সময়ের জন্য সবকিছুতে এলিমেন্টস বলতে পারবেন। এই জন্য সকল ফরম্যাটেই দেখবেন এলিমেন্টস লিখে আছে, আগেরটাও আছে, গ্রাফের ক্ষেত্রে আছে, এলিমেন্ট সব জায়গায় আছে। এলিমেন্ট মানে হচ্ছে আমাদের খুব উপকারী বস্তু। ক্লিয়ার? সো আরো একবার ক্লিয়ার করি। The pie chart provides a clear overview of market share of pet services. Firstly, I can talk about this pie chart is divided into 5 segments such as, segment গুলোর নাম বলবেন। যদি 5টা হয় আশা করি একটা নাই 5টা বলে ফেলতে পারবেন। আর যদি দেখেন 5-এর উপরে হয়ে গেছে পাই চার্টের টুকরা, তাহলে ওভাবে খাতায় লিখতে পারেন যে যদি দেখি কোনো পাই চার্টে 5 টুকরার উপরে হয়ে গেছে, তাহলে সেখানে করবেন কি, এই এক্স এক্সিস এর বাক্যে দিবেন 3টা, ওয়াই এক্সিস এর বাক্যে দিবেন 3টা। যদি 6টা বা 7টা হয় ওভাবে মিল করে নেবেন। অথবা আপনি কোনো পাই চার্টে 3 টুকরা থাকবে, সেখানে তো সাচেস দিয়ে 3টা একসাথেই বলতে পারবেন, তখন তো আপনি 30 সেকেন্ড কথা বলার কিছুই খুঁজে পাবেন না ওই ইমেজে, তখন ওটা সময়টা বাড়াবেন কেমনে। এই জন্যই আমাদের এখানে যেটা করতে হয়, একবার নামগুলো বলবেন, তারপরে আবার নামের সাথে সাথে পার্সেন্টেজ বলবেন সময় বাড়ানোর জন্য। যেমন এরকম ছবি আছে তো, এটাতে 5 টুকরা না, ধরেন আপনাকে এরকম 3 টুকরা একটা বের করে দেখাই। এয়ার কম্পোজিশনের একটা আছে, এই যে দেখেন, এটাতে কি হবে, এটাতে আপনি 30 সেকেন্ড কথা বলবেন কেমনে, এটাতে তো কিছুই নেই। এবার কি করবেন, দ্য পাই চার্ট প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন অফ দ্য ইয়ার, হেডিং শেষ। Firstly, I can talk about this pie chart is divided into 3 segments such as oxygen, nitrogen and other gases. Other কে সবার শেষে। এবার
ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট, প্রথমে কিন্তু শুধু সেগমেন্ট গুলোর নাম বলে গেছেন। এবার করবেন কি, ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট দিয়ে পার্সেন্টেজ গুলো বলবেন, কিন্তু তার নামগুলোর সাথে সাথে, তাহলে সময় একটু বাড়বে। তার মানে এই জিনিস একবার বলে গেছেন শুধু নামে, আবার নামের সাথে সাথে তার পার্সেন্টেজ বলতে আসছেন, সময়টা একটু বাড়াইতে পারলেন। কারণ এই ইমেজে তো 30 সেকেন্ড বলার মতো খুঁজে পাবেন না কিছু। সো the pie chart provides a clear overview of approximate composition of the year. Firstly, I can talk about this pie chart is divided into three segments such as oxygen, nitrogen, and other gases. In addition, I can talk about some percentages. সেখানে লেখা আছে। এবার আমি কিছু পার্সেন্টেজ নিয়ে কথা বলতে পারি, লাইক অক্সিজেন 20%, নাইট্রোজেন 79%, এন্ড আদার গ্যাসেস 1%। সবসময় লাস্টেরটার আগে এন্ড বলবেন। একবার কিন্তু বলছেন এই ছবিতে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আদার গ্যাস আছে। আবার এসে বলছেন অক্সিজেন এত পার্সেন্ট, নাইট্রোজেন এত পার্সেন্ট, আদার গ্যাসেস এত পার্সেন্ট। তার মানে সময় বাড়ানোর জন্য এই কাজটা করলেন। তারপরে আফটার অ্যানালাইসিস হাইয়েস্ট অ্যামাউন্ট ফর নাইট্রোজেন উইথ দ্য লোয়েস্ট স্মলেস্ট অ্যামাউন্ট বা স্মলেস্ট পার্সেন্টেজ 1% ফর আদার গ্যাসেস। এবার কালার, ফর এক্সাম্পল ব্লু কালার ইন্ডিকেটস নাইট্রোজেন, পিঙ্ক কালার ইন্ডিকেটস অক্সিজেন, এন্ড লাস্টেরটার আগে সবসময় এন্ড ইয়েলো কালার ইন্ডিকেটস আদার গ্যাসেস। আর তো কিছু নাই। এবার দেখবেন আপনার পাইচার টেনে টুনে হয়তো 26-27 সেকেন্ড হবে, ক্লিয়ার করবেন, তখন বলে দেন in conclusion this picture shows very significant and informative data. ওকে, সো এইভাবে এখানে এটা শেষ করার চেষ্টা করো। আর একবার বলছি, খাতায় তাহলে এইভাবে লিখবেন। পাই চার্টের ক্ষেত্রে প্রথমেই দেখব টুকরার সংখ্যা কত। যদি দেখি টুকরা 5টা অথবা টুকরা 5-এর বেশি, যদি 5টার মধ্যে দেখি টুকরা, তাহলে ওগুলারে আমরা কেমনে বলবো, ওগুলাকে আমরা প্রথমে 5টা নাম বলবো, তারপরে আবার ওয়াই এক্সিস এর বাক্যের নামের সাথে সাথে তার পার্সেন্টেজ বলবো। আর যদি দেখি 5 টুকরার বেশি, তখন প্রথমেই করব কি, দেখবো কয় টুকরা। যদি দেখি 6 টুকরা বা 7 টুকরা, তাহলে এক্স এক্সিস এর বাক্যটাতে 3 টুকরা বলে ফেলবো, নাম তার সাথে সাথে পার্সেন্টেজ একবারেই শেষ করে ফেলবো। এরপরে ওয়াই এক্সিস এর মধ্যে বাকি 3টা বা 4টা দিয়ে দিব। কোনো কোনো পাইচার্ট 15 টুকরা থাকতে পারে, আপনার এতগুলা বলার দরকার নেই। সেখানে আপনি দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 15 সেগমেন্টস সাচেস দিয়ে 3টা বা 4টা বলবেন, তার পার্সেন্টেজ সাথে সাথে বলবেন। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার সেগমেন্টস, অন্যান্য সেগমেন্ট গুলো বলতে পারি। তখন আপনি আর 2-3টা সেগমেন্ট বলবেন আর পার্সেন্টেজ বলবেন, তারপরে হাইয়েস্ট লোয়েস্ট 2-3টা কালার, কনক্লুশন। সো এই পাই চার্টটা কেমনে হবে খেয়াল করে দেখেন। The pie chart provides a clear overview of approximate composition of the year. Firstly, I can talk about this pie chart is divided into three segments such as oxygen, nitrogen, and other gases. In addition, I can talk about several percentages like oxygen 20%, nitrogen 79%, and other gases 1%. সবই তো শেষ, খালি কালার রয়েছে, সরি হাইয়েস্ট অ্যামাউন্ট। After analysis, I can compare the largest amount, which is 79% for nitrogen, with the smallest amount, which is 1% for other gases. For example, pink color indicates oxygen, blue color indicates nitrogen, and yellow color indicates other gases. In conclusion, this picture shows very significant and informative data. আশা করি ক্লিয়ারলি বুঝছেন। এবার খেয়াল রাখলেন, পাই চার্টের টুকরা যদি 5টা হয় বা তার কম হয়, এটা 3টা, এগুলোর আমরা ছোট পাই চার্ট বলবো। আর যেগুলোর টুকরা 5-এর বেশি, সেগুলোতে করব কি, প্রথমে আমরা সব কয়টা বলে তারপরে নামের সাথে সাথে আবার পার্সেন্টেজ বলবো না, প্রথমে 2-3টা বলে তার পার্সেন্টেজ বলে একবারেই শেষ করে যাবো। যেমন একটু আগেই একটা দেখতেছিলেন, এটার টুকরা কয়টা, 5টা। আপনি এটাও চাইলে Firstly, I can talk about this pie chart is divided into 5 segments such as বলে 5টার নাম একসাথে বলে ফেলতে পারবেন। তারপরে in addition I can talk about পার্সেন্টেজ বাদ থাকে, তাই আমার ওই ফরম্যাটে লিখে আছে in addition I can talk about several percentages লাইক বলে এবার শুধু পার্সেন্টেজ গুলোর সাথে সাথে তার নামগুলো বলে দিবেন। আর যদি দেখেন পাই চার্টের টুকরা 5-এর বেশি, তখন করবেন কি, ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত সেগমেন্টস সাচেস দিয়ে, যদি দেখেন সেটা টুকরা 6টা বা 7টা, সাচেস দিয়ে 3টা বা 4টা বলবেন, নাম তার সাথে সাথে পার্সেন্টেজ, তারপরে ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট আদার সেগমেন্টস, তখন আদার সেগমেন্টটা ব্যবহার করবেন, কারণ অলরেডি 3টা বলেছি আর কয়েকটা বাদ আছে, এই জন্য হবে আদার সেগমেন্টস। লাইক বলে তখন আপনি বাকিগুলো এখানে বলবেন, তখন কিন্তু এখানে সেভারাল পার্সেন্টেজেস বলার দরকার নেই। এটা বললেও কারেক্ট হবে,
যেগুলো বাদ থাকে ওগুলা বলবেন, প্রপার হবে আদার সেগমেন্টস বললে। চল, এটার টুকরা 5টা। এটার কাজ, firstly I can talk about this pie chart is divided into 5 segments such as pet healthcare, pet grooming, pet toys, pet food and other service. In addition, I can talk about several percentages like pet healthcare 25%, pet grooming 15%, pet toys 20%, pet food 30% and other services 10%. একবার কিন্তু নামগুলো বলে গেছিলাম, আবার এসে নামের সাথে সাথে তার পার্সেন্টেজ বলছি, রাইট? এবার আসেন, যদি 5 টুকরার বেশি হয় তাহলে কেমনে বলবো? এটা 5 টুকরা, এবার এটা দেখেন 5 টুকরার বেশি, অনেক টুকরা, 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8টা টুকরা। এবার এখানে আপনি আদার্স দিয়ে কোনোটা আছে? নাই। The pie chart provides a clear overview of estimated number of US households that own a pet. Firstly, I can talk about this pie chart is divided into 8 segments such as, এবার such as বলে segment কিন্তু এবার ছোট পাই চার্টের মতো একবার যে সব নাম বলে যাবেন আবার এসে নামের সাথে সাথে তার নিচের ওই পার্সেন্টেজ গুলো বলবেন, ওইটার সময় কিন্তু পাবেন না 40 সেকেন্ডে। এই জন্য করবেন কি, সাচেস বলে 3টা বা 4টা নামের সাথে সাথে একবারই পার্সেন্টেজ বলে যাবেন, তারপরে আদার সেগমেন্টস বলে বাকি কয়েকটা বলবেন। 8টাই যে বলতে হবে এমন না, যে কয়টা পারেন। আর যদি এখানে এমন হয় যে ভাই আমি তো হাইয়েস্ট অ্যামাউন্ট আর লোয়েস্ট অ্যামাউন্ট একটু পরে বলবোই, তাহলে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর বাক্যে হাইয়েস্ট আর লোয়েস্ট এরটা বাদ রাখি, 6টা বলি, কারণ একটু পরে তো আমি এটা বলবোই। এই চালাকিটাও করতে পারেন, কারণ হাইয়েস্ট লোয়েস্ট এর বাক্যে তো এসে এটাও বলবেন। আর লোয়েস্ট অ্যামাউন্ট কত পার্সেন্ট আছে? লোয়েস্ট অ্যামাউন্ট আছে হচ্ছে সব থেকে কম আছে 1.5%, এইটা। সো এটা তো সব থেকে কম 1.5%। হর্স, এই চিপার, এটা এই সবুজ কালারের চিকন করে একটা, এটা। তো আপনি এই দুটা বাদ রাখেন। কিভাবে? Firstly, I can talk about this pie chart is divided into 8 segments such as a small animal 6.7 million is 4.6%, reptile 6 million 4.1%, and saltwater fish 2.2 million 1.5%. তিনটা দিলাম। In addition, I can talk about other 8 segments, অন্যগুলা নিয়ে কথা বলতে পারি, অথবা ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার সেগমেন্টস, অন্য আরো কয়েকটা সেগমেন্ট সাচেস দিয়ে ওই 3টা বাদ দিয়ে এই পাশ থেকে আর 2টা দেন। সাচেস বার্ড 6.1 মিলিয়ন 4.2% and cat 46.5 million 31.9%. After analysis, I can compare the largest amount, which is dog 65.1 million, যেটা কিনা 44%, তাই না? So after analysis, I can compare the largest amount, which is 44.6% for dog 65.1 million, with the smallest amount, which is 1.5% for horse 2.2 million. For example, orange color indicates dogs, green color indicates saltwater fish, and blue color indicates freshwater fish are seen in this picture. 3টা কালার বা 2টা কালার বলে দেন। ইন কনক্লুশন, দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। আর কেউ যদি কনক্লুশনে কোনো যুক্তি দাঁড় করাতে পারেন, সে সেটা দাঁড় করালেন, কিন্তু সেটার জন্য হয়তো পাই চার্টে সময় করতে পারবেন না। আপনি চাইলে দাঁড় করাইতেও পারেন, যেমন একটু আগে একটা ছবিতে দেখছেন বাতাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি, তো আপনি কনক্লুশন এটা বলতেই পারতেন। ইন কনক্লুশন, ফ্রম দিস পিকচার আই ক্যান সে নাইট্রোজেন ইজ মোর ইন অ্যামাউন্ট rather than all other gases in air composition. বাতাসের কম্পোজিশনে অন্যান্য গ্যাসের তুলনায় নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি। ওটাই তো কনক্লুশনটা ছিল, কিন্তু ওটা বলতে গেলে যদি আমতা করেন, তখন ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। তাহলে পাই চার্টে আমরা কি জানলাম খেয়াল করেন। পাই চার্ট আর গ্রাফ একই জিনিস, ফরম্যাটটা একই রকম। হেডিং এর জায়গায় শুধু বললাম দা পাই চার্ট প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, এটা গেল। দ্বিতীয় লাইনে, ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, এই পাই চার্টটা কয় টুকরায় ভাগ করা আপনি সেটা এখানে বলবেন। দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, 5 টুকরায় হলে 5 সেগমেন্টস, 8 টুকরায় হলে 8 সেগমেন্টস। প্রথমে খেয়াল করবেন পাই চার্টটাতে 5 টুকরার বেশি নাকি কম। যদি দেখেন পাই চার্টে টুকরা 5, তাহলে এটাকে আমরা
প্রথম লাইন বলতে আমি বোঝাচ্ছি এক্স এক্সিসের এই ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এর লাইনে সাচেস দিয়ে আপনি সব কয়টার নাম বলবেন, পার্সেন্টেজ বলবেন না। দ্বিতীয়টা লাইনে বা ওয়াই এক্সিস এর লাইনে এসে আপনি এখানে নামও বলবেন, আবার ওই নামগুলো বলবেন, সাথে সাথে তার পার্সেন্টেজ গুলো বলবেন। আর যদি পাই চার্টের টুকরা 5-এর অধিক হয়ে যায়, এটাকে বলছি বড় পাই চার্ট। তখন আপনি এখানে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 6 সেগমেন্টস অথবা 8 সেগমেন্টস সাচ অ্যাজ। এবার আপনি এই বাক্যে 3টা বা 4টা নামের সাথে সাথে তার পার্সেন্টেজ একবারেই বলে ফেলবেন। তারপরে ইন এডিশন আর যে কয়টা বাদ থাকবে হাইয়েস্ট আর লোয়েস্ট একটা বাদ দিয়ে, যদি অনেক বেশি হয় তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট একটা বাদ রেখে নিন। আর যদি দেখেন 6 সেগমেন্ট হয় তখন হাইয়েস্ট লোয়েস্টও বলে ফেলুন। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট আদার সেগমেন্টস, এটা তখন ব্যবহার করবেন। আমার ডেমোগুলো ফলো করলে আরো ক্লিয়ার হবেন আর কি। আমি যখন ডেমোগুলো দিয়ে দিব রাতে ক্লাসের পরে, সেখানে আরো মানে ক্লারিটি আসবে যে কি বলেছি ক্লাসে, সেটা আরো ভালো করে বুঝবেন। সো ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট আদার সেগমেন্টস লাইক। এবার আপনি এখানে আদার সেগমেন্টস গুলা কি কি আছে সেটা বলতে পারেন। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট আদার সেগমেন্টস লাইক, আরো যে 3-4টা বাদ আছে ওখান থেকে 2টা বা 3টা নাম সহ সহ তার পার্সেন্টেজ বলবেন। তারপরে বাকিগুলো তো সব একই। আফটার অ্যানালিসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট, যেমন পাই চার্টে তো সব থেকে বড়টা দেখাই যায়, মানে পিৎজার যেই টুকরাটা সব থেকে বড় সেটার পার্সেন্টেজটা বলে সেটা কিসের জন্য সেটার নামটা বলবেন। ধরেন শুক্কুর আলী বিল দিবে আর বন্ধুরা খাবে, তাহলে কি হবে? আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ এত ফর শুক্কুর আলী উইথ দ্য স্মলেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ এত ফর মাই স্যাবলা ফ্রেন্ড। বুঝছেন? মজা করলাম আর কি। এরকম বন্ধু সবারই থাকা দরকার দুই একটা। ওকে, গেল এটা। ফর এক্সাম্পল কালার ইন্ডিকেটস এটা, আর যদি থাকে এই কালার ইন্ডিকেটস ওইটা, আরো যদি থাকে এন্ড ওই কালার ইন্ডিকেটস ওইটা। সবসময় কালারের পরে ইন্ডিকেটস বলবেন, একটা একটা কালার বলবেন, একটা একটার পরে ইন্ডিকেটস বলবেন। 2টা কালার একসাথে বললে কিন্তু আবার ইন্ডিকেটস হবে না। এখানে একটা বলাই রাইট ফর্ম অফ ভার্বস এর যেই চ্যাপ্টার থাকে গ্রামাটিক্যালি সেই অনুযায়ী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্ব দুইটা একই রকম, সেই অনুযায়ী একটা কালার বললে ভার্বের সাথে এস এস আসে। ওকে, সো এখানে একটা কালার ইন্ডিকেটস, সেই কালারটা দ্বারা কি বোঝায় তার নাম। আরেকটা কালার ইন্ডিকেটস, ওই কালারটাতে কি বোঝায় ওটা। আর যদি থাকে আরো একটা, শেষে আর সিন ইন দা পিকচার চাইলে বলতেও পারেন, নাও বলতে পারেন। আবার এখানে একটা এক্সট্রা গেটিজের বাক্য দিয়ে রাখছি, মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট। যদি আপনার আর কিছু বলার থাকে ইমেজের মধ্যে সেটা বলবেন ইজ সিন ইন দা পিকচার। আর যদি একাধিক বলেন আর সিন ইন দা পিকচার। এটা অপশনাল বাক্য যদি কিছু থাকে আর কি। অর্থাৎ সবসময় সকল প্রজেক্টের পিছনেই কিছু গেটিস টাইপের জিনিসপত্র রাখতে হয়, যে ভাই আমি যদি আর কিছু বলতে চাই তখন আমি কি করবো, তখন আপনি এই বাক্যটা ব্যবহার করবেন। মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট, অ্যাবাউট বলার পরে আপনি আপনার মতো করে বলবেন, বলবেন ইজ সিন ইন দা পিকচার। যদি সেখানে শব্দ বলেন একটা বললে বলবেন ইজ সিন ইন দা পিকচার। ওখানে যদি আপনি একাধিক বলেন তখন আর সিন ইন দা পিকচার বলবেন। তারপরে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। ওকে, মুখস্থ কনক্লুশন। তো দুই একটা পাই চার্ট পড়ি, ক্লিয়ার হবেন। খেয়াল করেন, চোখ বন্ধ করে ভাবেন। প্রথমে হেডিং, 2 নম্বরে পাই চার্টটা কি 5 টুকরা নাকি 5 টুকরার বেশি? যদি দেখি 5 টুকরা তাহলে 2 নম্বরের বাক্যে 5 টুকরার নামগুলো শুধু বলবো সাচেস বলে, কোনো পার্সেন্টেজ বলবো না। 3 নম্বরের বাক্যে গিয়ে আবার নাম বলবো, আবার পার্সেন্টেজ বলবো। আর যদি দেখি পাই চার্টের টুকরা 5-এর বেশি, তাহলে আমি 2 নম্বর সেন্টেন্সে পাই চার্টকে ভাগ করে নিব 2 ভাগে। 6 টুকরা বা 7 টুকরা হলে প্রথমটাতে 3টা বলে পরেরটায় 4টা বলবো, অথবা প্রথমটায় 4টা বলে পরেরটায় 3টা বলবো। যদি 8 টুকরা হয়, 9 টুকরা, 10 টুকরা হয়, তখন প্রথমটায় 2টা বা 3টা বলে পরেরটায় 2-3টা বলবো, বাকিগুলো বলবো না। সব বলার দরকার নেই, 30 সেকেন্ড 40 সেকেন্ডে এত কিছু পারা যায় না। তারপরের লাইনে হাইস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্ট ঠিক গ্রাফের মতোই। তারপরের লাইনে পাই চার্টে কালার বলবো। ফর এক্সাম্পল একটা করে কালারের নাম বলবো, সাথে সাথে বলবো যেমন গ্রিন কালার ইন্ডিকেটস, সেই গ্রিন কালারটা কিসের জন্য সেটার নাম বলবো। অমুক কালার ইন্ডিকেটস এটা, আর যদি থাকে এন্ড এই কালার ইন্ডিকেটস ওইটা। 3টা বললে লাস্টেরটার আগে এন্ড, 4টা বললে 3টার পরে গিয়ে লাস্টেরটার আগে এন্ড। তারপরে যদি আমার আর কিছু বলার থাকে, মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট দিয়ে আমি আরেকটা বাক্য বসায় রাখছি, সেটা আপনি চাইলে অন্য কিছু বলতে পারেন। আর যদি বলার না থাকে, ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা।
অথবা আপনি আপনার মতো করে একটা লজিক দিয়ে কনক্লুশন দাঁড় করাইতে পারেন। যেমন এই পাই চার্টে টুকরা আছে 8টা, এই পাই চার্টে আমি প্রথমে 8টার নাম বলে ওই কাজ করব না, কারণ এটা 5টার বেশি। সো প্রথমে আমি হেডিং বলবো, দ্য পাই চার্ট প্রোভাইডস এ clear overview of estimated number of US households that own a pet. Firstly, I can talk about this pie chart is divided into 8 segments such as small animal 6.7 million 4.6% and reptile 6 million 4.1%. In addition, I can talk about other segments like bird 6.1 million 4.2%, cat 46.5 million 31.9%. After analysis, I can compare the largest amount, which is 44.6% for dog 65.1 million, with the smallest amount, which is 1.5% for horse 2.2 million. যেটার পার্সেন্টেজে বড় সেটা হলো হাইয়েস্ট, যেটার পার্সেন্টেজে কম সেটা হলো লোয়েস্ট। ওকে, ফর এক্সাম্পল, গ্রিন কালার ইন্ডিকেটস সল্ট ওয়াটার ফিশ, কমলা কালার ইন্ডিকেটস ডগ, and blue color indicates freshwater fish. In conclusion, this picture shows very significant and informative data. এখানে আমি ভুলে কমলা কালার বলে ফেলছি, সো আপনারও যদি পরীক্ষা এরকম হয়ে যায়, আমতামতা করার দরকার নেই, বলে ফেলছেন তো বলে ফেলছেন। ওকে, সেটাও 5 লেন্স স্ট্র্যাটেজিতে বলা আছে। পাশাপাশি আমরা দেখেছি ছোট পাই চার্ট, যেমন এটা ছোট পাই চার্ট 5 টুকরায় আছে। এটাকে কিন্তু আমি প্রথমে নামগুলা বলবো, তারপরে আবার নামের সাথে সাথে তার পার্সেন্টেজ বলতে পারবো। আবার কেউ চাইলে ভাই যদি মনে করেন না ভাই আমার ওটা কষ্ট হয়ে যায়, আমি প্রথমে 2টা বলি বাকি 3টা বলি, আমি সব সব পাই চার্টে ওভাবেই করতে চাই যে প্রথমে 2টা বা 3টা নাম সহ তার পার্সেন্টেজ বলে ফেলবো, তারপরে বাকি 2টা বা 3টা বলবো। হ্যাঁ, ওটাও পারবেন, কিন্তু যখন পাই চার্টে টুকরা হবে 2টা বা 3টা, তখন গিয়ে আটকে পড়বেন যে এত কম টুকরায় সময় বাড়াবেন কেন। যদিও অল্প বললে সমস্যা নাই পরীক্ষায়। সো এটাতে কি হবে, the pie chart provides a clear overview of travel time to work Ontario in 2016. Firstly, I can talk about this pie chart is divided into 5 segments such as more than 1 hour, less than 15 minutes, 15 to 29 minutes, 30 to 44 minutes, and 45 to 59 minutes. এক নিঃশ্বাসে বলতে পারিনি, মাঝখানে নিঃশ্বাস ফেলেছি কিন্তু এরকম করে নেই। In addition, I can talk about several percentages like more than 1 hour, 12.4%, less than 15 minutes, 24%, 15 to 29 minutes, 32.2%, 30 to 44 minutes, 21.3%, and last time the 45 to 59 minutes, 10.1%. After analysis, I can compare the largest amount, which is 32.2% for 15 to 29 minutes, with the smallest amount, which is 10.1% for 45 to 59 minutes. For example, red, green, and blue colors are seen in this picture. In conclusion, this picture shows very significant and informative data. এটা বাসায় প্র্যাকটিস করলে বুঝবেন যে আপনার জন্য কি 40 সেকেন্ড ক্রস করে, যে সকল ইমেজে মনে হবে 40 সেকেন্ড ক্রস করে যাবে, সেই সকল ইমেজে একবার নাম বলে আবার নাম বলার সাথে সাথে পার্সেন্টেজ, একই জিনিস দুইবার বলার দরকার নেই। তখন চাইলে আপনি এখানে 3টা একবারে বললেন, যেহেতু এখানে নামগুলো একটু বড় বড় আছে, চাইলে এটাকেও আপনি ওইভাবে 5 টুকরার বেশি পাই চার্ট যেভাবে করছিলেন ওভাবে করে নিতে পারেন। এইখানে যদি ওভাবে বলেন তাহলে কেমনে হবে? The pie chart provides a clear overview of travel time to work Ontario 2016. Firstly, I can talk about this pie chart is divided into 5 segments such as more than 1 hour, 12.4%, less than 15 minutes, 24.0%, and 15 to 29 minutes, 32.2%. In addition, I can talk about other segments like 30 to 44 minutes, 21.3%, 45 and 45 to 59 minutes, 10.1%. এখানে কিন্তু আমি আবার প্রথমে 3টা একেবারে সব শেষ করে ফেলছি নাম সহ পার্সেন্টেজ, পরে আবার আদার সেগমেন্টস দিয়ে বাকিটা বলছি। যেটা আপনি 5 টুকরার বেশি হলে করতেন, সেটা 5 টুকরার কমেও করতে পারেন বা 5 টুকরার ক্ষেত্রেও করতে পারবেন। তারপরে হাইয়েস্ট অ্যামাউন্ট, লোয়েস্ট অ্যামাউন্ট, তারপরে কালার, তারপরে আর কিছু থাকলে থাকলো, না থাকলে কনক্লুশন। পাই চার্ট সহজ হবে, পাই চার্ট কঠিন হবে না আশা করি। যেমন এটা দেখলেন 5 টুকরা, কেউ চাইলে এখানে এটার টুকরার নামগুলো ছোট ছোট, সো এটারে ওইটা করা উচিত। একবার নামগুলো বলে যাবেন, আবার নামও বলবেন, তার সাথে সাথে পার্সেন্টেজ বলবেন সময় বাড়ানোর জন্য। কিন্তু একটু আগে যেটা দেখছেন সেটা টুকরার নামগুলোই বিশাল বড় বড়, মোর দেন 1 আওয়ার, লেস দেন 15 মিনিটস, এক নামে 4টা করে শব্দ, আর এটাতে কিন্তু একটা একটা শব্দ বা 2টা শব্দ।
এখানে খালি দুইটা করে শব্দ, তাহলে এটার থেকে ডাবল ওটার নামগুলো। কিন্তু এটাতে যদি আপনি প্রথমে তিনটা শেষ করেন আবার দুইটা বলেন, তখন হয়তো 30 মিনিটের কাছাকাছি গিয়ে শেষ হয়ে যাবে। যদি আরো ছোট হয় পাই চার্ট, এটাতে আবার এই যে কান্ট্রি আছে দেখেন, 6টা দেশ। সো এখানে আপনি 5টা দেশ আছে। যদি এখানে না ধরতে পারেন, সরাসরি সেগমেন্ট বলে ফেলেন। The pie chart provides a clear overview of distribution of international students across countries. Firstly, I can talk about this pie chart is divided into 6 segments, such as Germany 5%, Canada 10%, and Australia 15%. In addition, I can talk about other segments like United Kingdom 20%, United States 45%, and others 5%. After analysis, I can compare the largest amount, which is 45% for United States, with the smallest amount, which is 5% for Germany and others. দুটাই তো 5%. For example, green color is seen in this picture. এই ছবিতে green color দেখা যাচ্ছে. For example, in conclusion, this picture shows very significant and informative data. So এই 6 টুকরাকে আপনি 3 টুকরা করে বলেন। প্রথমে 3 টুকরার নাম তার পার্সেন্টেজ একবারে সেরে যাবেন। আশা করি ক্লিয়ারলি বুঝছেন। এবার চলেন ডাবল পাই চার্ট হলে কি করবেন। ডাবল পাই চার্ট কোনগুলো, ওগুলো পরীক্ষা অত বেশি আসে না, তারপরে ভাই জেনে রাখেন আসলে কি করবেন। ডাবল পাই চার্ট হচ্ছে এইগুলো। এই যে এটা খাতায় নোট নেবেন, 1218 ডাবল পাই চার্ট। এখানে 2 পাই চার্ট একসাথে দিছে। এখন 40 সেকেন্ডে তো এত কিছু বর্ণনা করার সময় নেই আপনার হাতে, বা পারবেন না। তো করবেন কি, যতটুকু পারবেন ততটুকুই। হেডিং তো হেডিং, এখানে তো কোনো হেডিং নাই। এবার করবেন কি, চলেন এবার হেডিং না থাকলে কি করবেন ডেসক্রাইবিং এ। প্রত্যেক হেডিং এর পাশে লেখা আছে কিওয়ার্ডস। যখন কোনো পিকচারে হেডিং থাকবে না, তখন ওই ছবির যে কোনো ওয়ার্ড গুলাকে আপনি হেডিং হিসেবে ব্যবহার করে ফেলবেন। যেমন এই ছবিতে কোনো হেডিং দেখা যাচ্ছে না, তবে হেডিং আছে কোথায়, ওই যে উপরে লেখা আছে 2010, এই পাশে লেখা আছে 2012। এই ছবিটা হচ্ছে কি বোঝাচ্ছে, এই ছবিটা বোঝাচ্ছে 2010 সালে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এই 6টা কোর্স কি পরিমাণে মানুষ পড়তো 2012 সালে, সেটা কি পরিমাণ মানুষ পড়তেছে। 2 বছরের মধ্যে পার্থক্যটা কি। যেমন এখানে নার্সিং আছে নীল কালারে, 2010 সালে নার্সিং এর স্টুডেন্টের পরিমাণ ছিল 25.7%, কিন্তু 2 বছর পরে সেটা নেমে গেছে 14%। মানে নার্সিং পড়ার পরিমাণ কমে গেছে। বিভিন্ন কারণে হতে পারে, ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে, অথবা স্কোর করতে পারে না পিটিতে এইচম্যান 65, তার কারণে পড়তে পারছে না, হতে পারে। 2010 সালে স্পোর্টস সায়েন্স, যেটা সবুজ কালার, ছিল 11.9%, 2 বছর পরে সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 25.5%। তার মানে এই 2 বছরে কি পরিমাণ পরিবর্তন ঘটেছে এটা শুধু এখানে দেখিয়েছে। কিছু বাড়ছে, কিছু আবার কমছে। আগে এটা বেশি ছিল, এবার এটা কমছে। আগে স্পোর্টস সায়েন্স মানুষ কম পড়তো, এবার 2 বছর ধরে স্পোর্টস সায়েন্স পড়ার প্রবণতা বাড়তেছে। এখানে জাস্ট কম্পারিজনটা দেখিয়েছে। এখন আপনি যদি এটাকে নিজের ভাষায় প্রেজেন্ট করতে পারেন, সেলফ প্রেজেন্টেশন যেটাকে বলে, কোনো ফরম্যাট ছাড়া, সে এখানে আপনি হেডিং দিয়ে ফেলতে পারেন, দ্য ইমেজ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ 6 courses enrollment during 2 years such as 2010 and 2012। অথবা কেউ বলতে পারেন the picture অথবা this pie charts provide a clear overview regarding 6 courses, 6টা কোর্স না, হ্যাঁ, 6 courses বা 6 subjects enrollment between 2010 and 2012। 2010 এবং 2012-র মধ্যে এই কোর্সগুলোর এনরোলমেন্টের পার্সেন্টেজ গুলা কেমন ছিল। কেউ যদি না বানাইতে পারেন এরকম হেডিং, তাহলে যে কোনো কিওয়ার্ড এখানে ব্যবহার করে ফেলবেন। কি, দিস পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ নার্সিং এন্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, যদিও উপরে 2010 আর 2012 দেওয়া আছে, আপনি এটা বললেই হইতো। The pie chart provides a clear overview of 2010 and 2012। কিন্তু এখানে 2টা পাই চার্ট, সো ওই পাই চার্টের মধ্যে এখানে পাই চার্ট প্রোভাইডস বলা যাবে না,
এটাই এখানে লিখে দিয়েছি আপনাদের। যদি ডাবল পাই চার্ট হয় তাহলে কি হবে? ওকে, দা পাই চার্টস হবে, আর উপরেরটাই ছিল দা পাই চার্ট। আর এখানে যেহেতু দুইটা, তাই চার্টের সাথে একটা এস, দা পাই চার্টস। আগেরটা ছিল প্রোভাইডস, যেহেতু সিঙ্গুলার তাই আশা করি বুঝছেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস, কিন্তু এটা তো আর সিঙ্গুলার নাম্বার না, এখানে দুইটা পাই চার্ট, প্লুরাল। এখানে প্রোভাইডের এসটা উঠে গিয়ে এই পাশে আসছে, এইটুকুই পরিবর্তন। আগেরটা এস আছে, এটার মধ্যে এস নাই, আর পরেরটা এই এসটা এসে চার্টের সাথে বসছে, এই জন্য ওই প্রোভাইডের এস খালি হয়ে গেছে। সো দা পাই চার্টস প্রোভাইড এ ক্লিয়ার ওভারভিউ অফ, যদি কেউ হেডিং বানাইতে পারেন তো বানাবেন, আর যদি হেডিং না বানাইতে পারেন সিম্পলি যে কোনো দুইটা বা একটা শব্দ বলে দিবেন, তাতেই হেডিং হয়ে যাবে। এখন আপনি এখানে বানাইতেই পারলেন না, the pie charts provide a clear overview of 6 subjects enrollment between 2010 and 12। পারলেন না, তাহলে কি বলবেন? the pie charts provide a clear overview of 2010 and 2012। সেটাও পারলেন না। দেখা যাচ্ছে নার্সিং লেখা আছে, তাহলে বলেন the pie charts provide a clear overview of nursing। যদি হেডিং নাই বানাইতে পারেন তখন কি করতে হবে? যে কোনো একটা কিওয়ার্ড বসাই দিতে হবে। ওকে, এবার আগের মতোই দুইটা পাই চার্ট একই রকম টুকরায় থাকে। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট the first pie chart is divided into এত সেগমেন্ট and the second pie chart is divided into এত সেগমেন্ট। আগে তো একটা পাই চার্ট ছিল, এই জন্য বলছেন this pie chart is divided into। আর এবার যেহেতু দুইটা পাই চার্ট, তাহলে একবার বলবেন কি the first pie chart is divided into এত সেগমেন্ট and the second pie chart is divided into এত সেগমেন্ট। তার মানে এখানে আপনি সিম্পলি দ্বিতীয় বাক্যটাতে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট first pie chart is divided into 6 segments and the second pie chart is divided into 6 segments। খালি বলবেন দুইটা পাই চার্ট দুইটা ভাগে 6 টুকরায় বিভক্ত আছে, গেল। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট, এবার আপনি ওই পাই চার্ট থেকে কিছু পার্সেন্টেজ বলতে পারেন অথবা সেগমেন্ট গুলোর নাম বলতে পারেন। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারাল সেগমেন্টস সাচ এস, এটা 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 ইন দ্য ফার্স্ট বা সেকেন্ড পাই চার্ট। কেমনে? এখানে আসেন, আপনি যে কোনো একটা পাই চার্টকে বর্ণনা করে দিবেন, দুটা তো আপনি পারবেন না। তো এখানে ওরা চাইছিল আমরা দুইটা পাই চার্টকে কম্পেয়ার করি, মানে শুরুরটা বলি লাস্টেরটা বলি, দুটাকে একসাথে কম্পেয়ার করে করে বলি, কিন্তু ওটা সবসময় আপনি করতে পারবেন। এই জন্য করতে হবে কি, প্রথম কাজ, দা পাই চার্টস প্রোভাইড এ ক্লিয়ার ওভারভিউ অফ হেডিং। বানাইতে পারলে হেডিং বানাবো, না বানাইতে পারলে এখানে যা আছে ওটা দিয়ে হেডিং ছেড়ে দিই। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, একটু আগে বলছিলেন দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 6 সেগমেন্টস, আর এখানে যেহেতু একটা না দুইটা পাই চার্ট তাই দিস পাই চার্ট বলা যাচ্ছে না, এখানে বলা লাগছে দা ফার্স্ট পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত পার্সেন্ট, অথবা দা 2010 পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 6 সেগমেন্টস এন্ড 2012 পাই চার্ট ইজ অলসো ডিভাইডেড ইনটু 6 সেগমেন্টস। তারপরে ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট, এবার করবেন কি, যে কোনো একটা পাই চার্ট থেকে নামগুলো বলেন। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে দুই পাই চার্টে একই নাম, এইটা তো দুটার জন্যই, তাহলে এখানে আপনি বলতে পারেন ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারাল সেগমেন্টস, অথবা ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট 6 সেগমেন্টস সাচ এস নার্সিং, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, কার্পেন্ট্রি অ্যান্ড স্পোর্টস সায়েন্স। আর যদি সেটা এমন হয় এই পাই চার্টে একরকম ওইটাতে ভিন্ন রকম, তখন যে কোনো একটা বললেই হবে। লাস্টে খালি বলে দিবেন ফ্রম দা ফার্স্ট পাই চার্ট, ফ্রম দা সেকেন্ড পাই চার্ট, কোনটা থেকে বললেন। আর এটা যেহেতু দুইটার জন্য একই রকম, তাহলে এখানে আর ফ্রম দা ফার্স্ট সেকেন্ড পাই চার্ট বলার দরকার। তারপরে আপনি এখানে ফর এক্সাম্পল দিয়েও কিছু আগাইতে পারেন, হাইস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্টটা বলতে পারেন। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ 27% উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট, এটা ইন ফার্স্ট পাই চার্ট অথবা ফ্রম দ্য ফার্স্ট পাই চার্ট। আর যদি বলেন আমি প্রথম পাই চার্টের লার্জেস্ট বলবো, আবার দ্বিতীয় পাই চার্টেরও লার্জেস্ট বলবো, কম্পেয়ার করে বলবো, তাহলে তো সেলফ টকিং হইলো। তখন আপনি বলতে হবে এরকম করে, after analysis I can compare the largest amount from the 2010 pie chart which is 27% for social studies, from the 2012 pie chart the largest amount is 25.5% for sports science। আপনি এখানে তুলনা দেখাইছেন, 2010 সালে সব থেকে লার্জেস্ট ছিল সোশ্যাল স্টাডিজ, বেশি পড়তো মানুষ, 2012 সালে গিয়ে মানুষ খেলাধুলা রিলেটেড সাবজেক্ট বেশি পড়তেছে। আপনি চাইলে এটারও হাইস্ট এটারও হাইস্ট শো করতে পারেন। আবার
যদি না বুঝেন তাহলে একটা পাই চার্টকে শুধু ব্যাখ্যা করে দেন, হাইয়েস্ট এটা লোয়েস্ট বলে শেষ করে দেন। ফর এক্সাম্পল, ব্লু কালার ইন্ডিকেটস নার্সিং, গ্রিন কালার ইন্ডিকেটস স্পোর্টস সায়েন্সেস, অ্যান্ড ব্লু কালার, সরি দুটাই তো ব্লু, তাহলে যে কোনো একটা ব্লু বলেন, লাইট ব্লু বা ডিপ ব্লু বলতে পারেন। তারপরে বলতে পারেন গ্রিন কালার, অরেঞ্জ কালার। ফর এক্সাম্পল, গ্রিন কালার ইন্ডিকেটস স্পোর্টস সায়েন্স, deep blue color indicates social studies, and orange color indicates psychology. In conclusion, this picture is significant and informative data. আর কেউ যদি এখানে যুক্তি দেখাতে পারে, সে তো যুক্তি দেখাবেই। ইন কনক্লুশন, কি যুক্তি দেখাবেন? 2 বছর আগে স্পোর্টস সায়েন্স পড়ার পরিমাণ কম ছিল, এখন দেখা গেল 2 বছর পরে এটা সব থেকে বেড়ে গেছে। তো আপনি বলতে পারেন, in conclusion, from these pie charts I can say students are more encouraged to study sports science between these 2 years. এই 2 বছরের মধ্যে স্টুডেন্টরা বেশি এনকারেজড হচ্ছে স্পোর্টস সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য, যার কারণে আগে কম ছিল, এখন সব থেকে বেশি স্পোর্টস সায়েন্স হয়ে গেছে। এটা হলো লজিক্যাল কনক্লুশন। আর না পারলে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। তারপর ডাবল পাই চার্টটা আরেকবার ক্লিয়ার করি। সিঙ্গেল পাই চার্টের ক্ষেত্রে হেডিং হয় দ্য পাই চার্ট প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, হেডিং এর নাম। আর ডাবল পাই চার্টের ক্ষেত্রে হেডিং কি হয়? The pie charts provide a clear overview of, যেহেতু এখানে দুইটা পাই চার্ট তাই the pie charts বলতে পারেন। The pie charts provide a clear overview of 2010 and 2012. যদি কেউ হেডিং বানাতে পারে সে ভালো হেডিং বানাবে, না বানাইতে পারলে শুধু 2010 এবং 2012 এইটুকুই বলবেন। তারপরে ফার্স্টলি I can talk about the first pie chart is divided into, আর সিঙ্গেল পাই চার্টে বলছিলেন দা পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, আর যেহেতু দুইটা আসছে তখন ফার্স্ট সেকেন্ড বলে খালি আলাদা করা। আর যেহেতু উপরে নাম লিখাই আছে 2010 2012, সব থেকে ভালো হয় 2010 পাই চার্ট বলবে। সো ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট 2010 pie chart is divided into 6 segments and 2012 pie chart is divided into 6 segments. In addition, I can talk about 6 segments such as, আপনি সেগমেন্ট গুলোর নাম বলতে পারেন, such as nursing, engineering, social science, psychology, carpentry, and sports science. After analysis, I can compare the largest amount, which is 27% for social science, social studies, with the smallest amount, which is 8% for carpentry for 2010. যদি একটাই বলে, for example, green color indicates sports science, blue color indicates social studies, and orange color indicates psychology, are seen in this picture. In conclusion, this picture shows very significant and informative data. আর যদি কেউ হাইয়েস্ট লোয়েস্ট কে কম্পেয়ার করতে চায়, এই পাশের হাইয়েস্ট ওই পাশের হাইয়েস্ট, সে বলবে এই পাশে হাইয়েস্ট দেখতে পাচ্ছি এইটা, 2 বছর পরে দেখলাম হাইয়েস্ট হয়ে গেছে ওইটা। আবার কেউ লজিক্যাল কনক্লুশনে গিয়ে এটাও বলতে পারবে 2 বছরই দেখতেছি কার্পেন্ট্রি সব থেকে কম, আগেও ছিল কার্পেন্ট্রি 8%, এবারও কার্পেন্ট্রি কম আছে 5%। সো কেউ এখানে কনক্লুশন এটা বলতে পারবে, ইন কনক্লুশন কার্পেন্ট্রি ইজ দ্য লোয়েস্ট ফর বোথ ইয়ার্স, 2 বছরেই দেখতেছি কার্পেন্ট্রি হচ্ছে কম, এটাও একটা কনক্লুশন। আবার কেউ কনক্লুশন দিবে আগে মানুষ স্পোর্টস সায়েন্স এত পড়তো না, এখন মানুষ স্পোর্টস সায়েন্স বেশি পড়তেছে, কেউ এটাও কনক্লুশন দিতে পারে। ওকে, সো আমার ডেমো গুলো দেখলে আমি লিখে লিখে দিয়ে দিব, ডাবল পাই চার্ট এইভাবে বলা আরো ক্লিয়ার হবেন। আপনি শুধু এখানে খেয়াল রাখেন যে সূত্রগুলো আমরা দিছি, আপনাদের কাজ হবে এই ফরম্যাট গুলা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা, আর চেষ্টা করবেন প্রতি বাক্য একটানা বলা যায় কিনা। এখানে প্রতি বাক্য একটানা বলার চেষ্টা করবেন সম্ভব হলে আর কি। আর মাঝে মাঝে কখনো কখনো প্রতি বাক্য একটানা আপনি বলতে পারবেন না, এটাও সত্য, তখন মাঝখানে একটু থেমে নিবেন, কিন্তু চেষ্টা যেন থাকে প্রতি বাক্য একটানা বলার। সো পাই চার্টের ক্ষেত্রে সহজ হবে কেমনে, প্রথমে হেডিং, তারপরে পাই চার্টটা কয় টুকরায় ভাগ করা আছে ওটা দেখবেন, তারপরে যদি 5টা টুকরা বা ছোট করে বলতে চান তাহলে একবার নামগুলো বলবেন, ওয়াই এক্সিস এর বাক্যে নামের সাথে সাথে পার্সেন্টেজ বলবেন। এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, আপনি যে কোনো একটা নিলেই হবে। Firstly, I can talk about this pie chart is divided into 6 segments, 5 segments, 4 segments, such as, শুধু সেগমেন্টটা দিলেও চলবে। In addition, I can talk about several percentages, তখন নামের সাথে সাথে তার পার্সেন্টেজ বলবো।
আর যদি উপরে আপনি 3টা বা 4টা নাম বলে তার পার্সেন্টেজ শেষ করে আসেন, তখন এখানে বলবেন ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট আদার সেগমেন্টস। ওই যে এই পাশে লিখছে আদার সেগমেন্টস, অন্যান্য সেগমেন্ট গুলো, বাকি যেগুলো বাদ থাকে সেগুলো, 2টা বা 3টা। তারপরে হাইয়েস্ট লোয়েস্ট, এটা আশা করি আর কেউ সমস্যায় পড়বেন না। লাস্টে শুধু ফর দিয়ে বলবেন সেটা কিসের জন্য, হুইচ ইজ এত পার্সেন্ট ফর, সেটা এটার জন্য। উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ এত ফর এত, ফর দিয়ে সেটা কার পার্সেন্টেজটা সেটা বলবেন। তারপরে ফর এক্সাম্পল দিয়ে কালার বলবেন, ইন্ডিকেটস বলে কয়েকটা বলবেন, সময় থাকলে আর কিছু, না থাকলে কনক্লুশন। ডাবল পাই চার্ট একই জিনিস, শুধু বলার সময় তা পাই চার্টস এর জায়গায় পাই চার্টের জায়গায় চার্টস বলবেন, প্রোভাইডস এর জায়গায় প্রোভাইড বলবেন। এই যে দুটো একসাথে রাখছি, পার্থক্যটা দেখেন। এই পাশে চার্ট লিখে আছে, নিচে চার্টস লিখে আছে। এই পাশে প্রোভাইডস লিখে আছে, এখানে প্রোভাইড লিখে আছে, তাই তো? সো আপনি এখানে সিম্পলি দা পাই চার্টস না বলে উপরে পাই চার্ট বলতেন, এখন বলবেন পাই চার্টস। The pie charts provide a clear overview of heading। যে কোনো ইমেজের ক্ষেত্রে হেডিং থাকে, না থাকলে বানাইতে পারবেন, বানাইতে না পারলে যে কোনো একটা শব্দ বলে দিলেও হবে। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট প্রথম পাই চার্ট অথবা 2010 পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত সেগমেন্ট, এবং দ্বিতীয় পাই চার্ট অথবা 2012 পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত সেগমেন্ট। ডাবল পাই চার্টের ক্ষেত্রে প্রথম লাইনে হেডিং, দ্বিতীয় লাইনে পাই চার্ট দুইটা কয় টুকরায় ভাগ করা হয়েছে শুধু এটা বলো, তৃতীয় লাইনে ওই টুকরাগুলোর নামগুলা বলা। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারাল সেগমেন্টস অথবা দিস সেগমেন্টস। আর যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ, আপনি সেগমেন্ট বলে শুধু সেগমেন্ট গুলোর নাম বললেই হবে। আর যদি পারেন নামের সাথে সাথে 2 একটা পার্সেন্টেজ বলে দিব, বলে দিন, কিন্তু সেগুলো সব একটা না বলবেন, শুধু এটা খেয়াল রাখি। তারপরে হাইস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্ট, যদি কেউ মনে করেন দুই পাশের 2টা হাইস্ট বলবো, সেটা ব্যাখ্যা করতে হবে এরকম, ফর 2010 হাইস্ট ইজ এত, হাইস্ট ইজ এত ফর 2012, ফর দিয়ে দিয়ে সেটা কিসের জন্য সেটা বলতে হবে। আর না পারলে যে কোনো একটা ইমেজের হাইস্ট লোয়েস্ট বলে লাস্টে শুধু বলে দিন ফর দা ফার্স্ট পাই চার্ট অথবা ফর দা 2010 পাই চার্ট। ফর এক্সাম্পল ওই কালার গুলো আগের মতোই। ইন কনক্লুশন পারলে যুক্তি দিবেন, না পারলে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট ইনফরমেটিভ ডেটা। শুধু নোট করে রাখেন, ডাবল পাই চার্টের ক্ষেত্রে কনক্লুশনে যুক্তি দেখানো যায়। কি যুক্তি? ডাবল পাই চার্ট তো প্রেজেন্টই করে 2 বছরের ডেটা একসাথে কম্পেয়ার করার জন্য। ব্যাংকিং সেক্টর এরকম দেখায়, ব্যাংকের প্রফিট পার্সেন্টেজ গত বছর এমন ছিল, এই এই সেক্টরে এত এত প্রফিট আসছে, এই এবার এসে পাই চার্টে ভাগ করে দেখাচ্ছে এইবার এই এই সেগমেন্টে প্রফিটটার চেঞ্জেসটা দেখেন। সো ডাবল পাই চার্টে আপনারা কিন্তু চাইলে এখানে লজিক দিয়ে একটা কনক্লুশন দাঁড় করাইতে পারবেন। সেটা কি? তুলনায় দেখলেই বুঝবেন, আগের বছর কোন একটা কম ছিল, পরের বছর সেটা বাড়ছে, অথবা কোন একটা 2 বছর একই রকম আছে, এরকম কিছু একটা আপনি আপনার সেলফ টকিং থেকে বলে দিলেই হবে। আর একেবারেই যদি না পারেন, নো প্রবলেম। ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। এগুলো পাই চার্ট, ডোন্ট ওয়ারি, আমি ডেমো দিব, চেষ্টা করবো আজকে রাতেই দিয়ে দেওয়ার। ফলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে দেখবেন আমি সিঙ্গেল পাই চার্ট ডাবল পাই চার্ট লিখে লিখে দিয়ে রাখছি, কয়েকটা শুনলেই বুঝবেন ও আচ্ছা কোনটা কিভাবে করতে হয়। আরেকটা সেগমেন্ট আমাদের আছে একই রকম, এবার বাকি সকল ইমেজ এটার অন্তর্ভুক্ত, সব ইমেজ এটার অন্তর্ভুক্ত। সেটা কি? আমরা বলছি পিকচার উইথ ইনফরমেশন, তার নাম্বারে বলছি পিকচার উইদাউট ইনফরমেশন, দুটো একই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এবার যে কোনো ইমেজকে, এটা সবার কাছে সোজা লাগে, লাস্টেরটা সবাই সোজা মনে করে, হ্যাঁ, এখানে লাস্টেরটা খুব ইজি লাগে। কেন ইজি লাগে? এখানে কিছুই বলতে হয় না, খালি পয়েন্ট 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 বলে সব শেষ করে দেওয়া যায়। যেমন ধরেন পাই চার্ট দেখলেন এগুলা, গ্রাফ দেখলেন এক্স এক্সিস ওয়াই এক্সিস, এবার আপনি দেখেন যে কোনো টাইপের কোন একটা ছবি দেখেন, মনে করেন এখানে আপনার আমি যে কোনো ধরনের ছবি দেখাইলাম, যেমন ধরেন এটা, এটা পাই চার্টও না, এটা গ্রাফও না, এটা কি পিকচার উইদাউট ইনফরমেশন, যেটা আমাদের 4 নাম্বার সেগমেন্টে আছে। পরে যান, কারণ এটাতে কিছু লেখা নাই, এটা তো গ্রাফ। এটা পাই চার্ট, ওই যে দেখেন টুকরা টুকরা করছে, পৃথিবীরে গোল করে এটারে টুকরা টুকরা করছে। আচ্ছা, এটা কি? গ্রাফ, বার গ্রাফ। এটা কি? গ্রাফ। ওকে, আচ্ছা, ওরা দুইটারে একসাথে কম্বাইন করছে। আহ, এই যে এটা 4 নাম্বার ক্যাটাগরি, পিকচার উইদাউট ইনফরমেশন, কোনো ধরনের তথ্য এখানে লেখা নাই, যদিও এখানে তথ্য আছে। এটা পিকচার উইথ ইনফরমেশন, কারণ কি লেখা আছে ফ্রেশ প্রডিউস, অর্গানিক ফ্রেশ,
ফ্রেশ সি ফুড 5.99, 3.99 এখানে লেখা আছে, আবার ছবিও আছে। ওই যে এখানে আছে পেপারস, তার মানে এটা হবে কি পিকচার উইথ ইনফরমেশন। তার মানে পাই চার্ট আর গ্রাফ ছাড়া যত ছবি আছে সেটা লাইন গ্রাফ, আরে এটা কি পিকচার উইদাউট ইনফরমেশন। যদি কেউ এই ছবিটা দেখে ব্যাখ্যা করতে পারে এখানে কি দেখতেছেন। রান্না করার ক্ষেত্রে কি কি করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, ভালো করে হাত ধুতে হয়, তারপরে মাংস কাটাকাটি করতে হয়, তারপরে কুক করতে হয়, তারপরে ফ্রিজে রেখে দিতে হয়, মাসের পর মাস খালি খাবেন। এটা যদি আপনি মনে করেন আমি নিজেই তো ব্যাখ্যা করতে পারবো, ফরম্যাটের দরকার নেই, তাহলে তো কোনো ব্যাপারই না। সো সিম্পলি আপনি জাস্ট বলতে থাকলেন যে দিস পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ হাউ টু কুক ফুড উইথ মেনটেনিং হাইজিন, অথবা হাউ টু কুক ফুড। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট there are several steps to cook food, such as you have to wash your hands properly. After that, you can cut the meat. After that, you can cook. Then you can keep the cooked food into the fridge. তারপরে আপনি এখানে বলতে পারেন in this fridge I can see some other foods such as many bottles, vegetables, tomato, capsicum and eggs. আপনি এই ছবিতে এই ফ্রিজার অনেক কিছু দেখতে পাচ্ছেন। কেউ আবার বলবে যে before cooking food you have to wash your hands উইথ প্রপার হাইজিনেশন। এরকম করে কিছু না কিছু আপনি লিখবেন, বা মেনটেন করতে হবে আপনার, হাইজিন মেনটেন করার ব্যাপারটা এখানে আসছে। সো আপনি এটা এখানে লিখতে পারেন, মানে বলতে পারেন, কোনো ফরম্যাটের দরকার নেই, এগুলোর জন্য কোনো ফরম্যাট লাগে না, যার যার মতো করে খালি প্রতি বাক্য একটানা টেনে টেনে বলতেই হবে। যদি না পারেন তখন আমি একটা ফরম্যাট দিই। এবার আসেন নেক্সট। এটা এটা কিন্তু গ্রাফ, এক টাইপের গ্রাফ। ওই যে দেখেন বাড়া কমা, কিন্তু ভাই বুঝতে পারছি না, তাহলে এটারে ফেলবেন কিসে, পিকচার উইথ ইনফরমেশনে। এটা কি পিকচার উইদাউট ইনফরমেশন। এবার ধরেন এক ভাই প্রশ্ন করছে যে ভাই সাইকেল টাইপের ওগুলা কি হবে। আমি একটা দেখাই, ওয়াটার সাইকেল নিয়ে সাইকেল আসে বেশি। আচ্ছা, ওয়াটার সাইকেল বলে কিছু পাওয়া যাবে না, হাইড্রোলজিক্যাল সাইকেল বললে পাওয়া যেতে পারে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ইমেজ আসছে, কত নাম্বার, 1195। খাতায় লিখেন 1195। এটাকে আপনি ফ্লো চার্ট বলতে পারেন। ফ্লো চার্ট কি জিনিস, ফ্লো চার্ট হচ্ছে যেগুলা ইমেজে এরকম করে তীর চিহ্ন থাকবে, একটা থেকে আরেকটাতে আসছে ডেটা, একটা থেকে আরেকটা আসছে। যেমন এখানে দেখেন, এখানে আপনারা বলতেছে এটা হচ্ছে ওয়াটার সাইকেল, অলসো নোন এজ দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। এটা হচ্ছে পানির সাইকেল, যেটাকে হাইড্রোলজিক্যাল সাইকেল হিসেবে ডাকে। এখানে হইতেছে কি, সমুদ্রের পানি ইভাপোরেট হইতেছে, বাষ্পায়িত হইতেছে, উপরে উঠে বাষ্প উপরে জমতেছে, কন্ডেনসেশন ঘটতেছে, সেখানে ঘনীভূত হইতেছে, তারপরে সেগুলা ক্লাউড আকারে জমতেছে। যখন ওজন বাড়তেছে তখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার বৃষ্টি হিসাবে আবার আমাদের মাটিতে নামতেছে। যেমন বিমান দিয়ে যখন আপনি আকাশে যান, সেখানে আপনি অনেক ক্লাউড দেখতে পান, সেখানে বাষ্পগুলা জমায়িত হয়ে থাকে। তারপরে কি হয়, সেগুলো আরো ঘনীভূত হয়, যখন সেগুলোর ওজন বেড়ে যায় তখন সেগুলো টপ টপ করে বৃষ্টি আকারে পড়তে থাকে। Got it? এই জিনিসটাই, আবার সেই বৃষ্টি পাহাড়ে পড়ে, পাহাড়ের উপরে কিছু বরফ জমা থাকে বিভিন্ন দেশে, সেগুলো ঝর্ণা আকারে বেয়ে বেয়ে বিভিন্ন পাথরের চিপা চাপা দিয়ে নামে, আবার সেগুলা গড়ায় গড়ে সাগরে পৌঁছায়, আবার গরমে আবার আকাশে উঠে, আবার ঘুরে ঘুরে, এই হলো পানি খালি ঘুরতেই থাকে। এখন এইটাকে যদি আপনি এটারে বলতে পারেন ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে এরকম একটা থেকে আরেকটা স্টেজে যখন যায় তখন তারে বলে ফ্লো মেনটেন করছে। এই চার্টটাকেও আপনি পিকচার উইথ ইনফরমেশনে ফেলবেন। কোন কোন জায়গায় দেখবেন এরকম চার্ট পাবেন, জমিতে কৃষক গেছে, পরে তীর চিহ্ন দিয়ে দেখাইছে সে টমেটো চাষ করছে, পরে তীর চিহ্ন দিয়ে দেখাইছে টমেটো পাকছে, পরে দেখাইছে টমেটো জমি থেকে তুলতেছে, পরে দেখাইছে ট্রাক দিয়ে বাসায় আনতেছে, তারপরে বেছে বেছে পচাগুলা ফেলে দিচ্ছে, তারপরে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে মার্কেটে ভালোগুলা বিক্রি করতেছে। টমেটো প্রসেসিং সাইকেল। কেউ যদি এটাকে ব্যাখ্যা করতে পারেন, এটা ওয়াটার সাইকেল, টমেটো প্রসেসিং সাইকেল, তখন যদি আপনি বলেন যে আমি এটা সেলফ ব্যাখ্যা করতে পারবো, তাহলে তো সেটা সবার আগেই গত ক্লাসে বলে দিচ্ছি, যে কোনো ইমেজকে যদি সেলফ ব্যাখ্যা দিতে পারেন তাহলে তো কোনো ফরম্যাটের দরকার নেই। সে আপনি এখানে বলতে পারেন হেডিংটা, the picture provides a clear overview of water cycle, also known as the hydrological cycle. Firstly, I can talk about there are several stages regarding water processing cycle, such as whenever I can see the water is evaporating,
আফটার দ্যাট দ্য কন্ডেনসেশন অকার্স। যদি এইভাবে আপনি বলতে পারেন, যখন আমি দেখতেছি বাষ্প ঘটছে, তারপর কন্ডেনসেশন ঘটতেছে, আফটার দ্য কন্ডেনসেশন স্টেজ দ্য ওয়াটার ভেপর ক্লাউডস ফর্ম, এখানে ক্লাউডস গুলা ফর্ম করে। তারপরে আপনি বললেন সেটার পরে whenever it gets heavy, then it falls on the surface, আকাশ থেকে মাটিতে পড়লো। মানে আপনি নিজের মতো করে যদি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করতে পারেন, আমতা আমতা ছাড়া আপনি এটা ব্যাখ্যা করেন। তারপরে গড়ায় গড়ায় মাটিতে নামলো, তারপরে আবার ইভাপোরেট হলো। সেলফ টকিং করতে গেলে দেখবেন 2-3টা লাইন বলার পরেই 30 সেকেন্ড পার হয়ে যায়। সেলফ টকিং এর মজাই এখানেই, বেশি বলা লাগে না, অল্প বললেই দেখবেন সব মানে 40 সেকেন্ডের কাছাকাছি। তখন ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। যে কোনো ইমেজকে আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন, সেটা পিকচার উইথ ইনফরমেশন অথবা উইদাউট ইনফরমেশন, সেটার জন্য আপনি চাইলে নিচে এরকম করে অ্যান্সার দেওয়া থাকে অ্যাপিওনির, এই অ্যান্সার গুলোও দেখতে পারেন। যেমন সে বলতেছে দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট হাইড্রোলজিক্যাল সাইকেল এট দ্য সেন্টার অফ দ্য ইমেজ দেয়ার আর রান অফ ইভাপোরেশন লেকস এন্ড রিভার্স। আচ্ছা, সে কোনো ব্যাখ্যা করেনি, সে খালি বলছে ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি এটা এটা এটা। তাহলে তো আপনি আমাদের ফরম্যাটেই চলে যাবেন। যদি কোথাও এরকম ব্যাখ্যা আপনি পড়তে চান, এটার জন্য একটু গ্রামাটিক্যালি ভালো হইতে হয়। যদি না হন, রিস্ক নিয়েন না, আপনি শুধু ফরম্যাটের মধ্যে যেটা বলি সেটা বলে যান, তাতেও আপনি ভালো নাম্বার পাবেন। কেমন? এবার ফরম্যাটটা দেখেন। এই হলো আপনার ফরম্যাট। হেডিং তো হেডিং চলে গেল। যদি হেডিং না থাকে, হেডিং বানাবেন। আর বানাইতে না পারলে যে কোনো একটা শব্দকে হেডিং হিসেবে বসাই দিবেন। এবার ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস অথবা সেভারাল স্টেজেস অথবা সেভারাল স্টেপস সাচেস দিয়ে আপনি এখানে এমন কোনো ছবি যদি থাকে যেখানে স্টেজ আছে বা স্টেপ আছে, বিশেষ করে ফ্লোচার্ট গুলাতে স্টেপ থাকে, স্টেজ থাকে, তখন আপনি এখানে কয়েকটা স্টেজের নাম বলতে পারেন। যেমন দা ফার্স্ট স্টেজ ইজ এটা, দা সেকেন্ড স্টেজ ইজ এটা, এন্ড থার্ড স্টেজ ইজ ওটা। আর যদি মনে করেন আমি এরকম কিছুই পারবো না, খালি বলবেন ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস সাচেস, একটা একটা করে পয়েন্ট 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 বলে যাবেন। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার এলিমেন্টস লাইক, আরো 2-3টা পয়েন্ট বলবেন। ছবিতে যা দেখবেন খালি শুধু পয়েন্ট 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 গুলো বলবেন। ফর এক্সাম্পল, কালার যদি থাকে দিস কালার ইন্ডিকেটস এটা, ওই কালার ইন্ডিকেটস এটা। কালার না থাকলে 4-5টা কিওয়ার্ড বলে বলবেন আর সিন ইন দা পিকচার। এরপরে মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট, আরো কয়েকটা পয়েন্ট বলে বলবেন আর ভিজিবল ইন দা পিকচার। অলসো আই ক্যান টক অ্যাবাউট, আরো কয়েকটা পয়েন্ট বলে বলবেন আর ইনক্লুডেড ইন দা পিকচার। ইন কনক্লুশন দিস পিকচার হাইলাইটস, যদি কেউ যুক্তি দেখাতে পারেন যুক্তি দিবেন, আর না পারলে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। তার মানে আমাদের এই ধরনের ছবিতে যদি কেউ ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা করব, কিন্তু আমতা আমতা করা যাবে না, গ্রামারে ভুল করা যাবে না, অতিরিক্ত ভুল করা যাবে না। যদি মনে করেন যে আমি এটা পারি, আমি এটা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু আমি আমতা আমতা করে ভরায় ফেলবো, সেটা কেমন? সে হেডিংটা ঠিক মতোই বললাম। The graph provides a clear overview of the water cycle, also known as the hydrological cycle. তারপরে firstly I can talk about here I can see evaporation in the right side of the image. After that the condensation stage. Also I can see ice and snow on the hill. The water is running off from the hill through the lakes and rivers to the sea. বলতে পারবেন, কিন্তু শেষ নাম্বার এখানেই শেষ। স্পিকিং এ ফ্লুয়েন্সি খুব দরকার, আর এটার নাম্বার শুধু স্পিকিং এই থাকে। সো এই ছবি থেকে কোনো নাম্বার রিডিং রাইটিং এ যায় না যে কন্টেন্ট আমার পুরোটা কভার দিতে হবে। সো এখানে ফ্লুয়েন্সিটা দিয়েই মেইন ব্যাপার। যদি পারেন ব্যাখ্যা করেন, আর যদি দেখেন আমি আমতামতা করি বাদ দেন, ব্যাখ্যা করার কোনো দরকার নেই। এই টাইপের ইমেজ খুব একটা পরীক্ষায় আসে না, গ্রাফ আর পাই চার্টই বেশি দিবে। যদিও আপনার পরীক্ষা সবকটাই যদি এই টাইপের ইমেজ আসে, ডোন্ট ওয়ারি, আপনি শুধু যা দেখেন ফরম্যাটের মধ্যে শুধু শব্দগুলা বলে বলে খালি বলবেন আর সিন ইন দা পিকচার। যেমন the graph provides a clear overview of the water cycle, also known as the hydrological cycle. Firstly I can talk about several elements such as, এক পাশ থেকে বলা শুরু করবেন, such as ice and snow, melt runoff, evaporation and infiltration. In addition I can talk about some other elements like fresh groundwater flow and hydraulic zone. Moreover, I can talk about river transportation, vegetation and soil, surface and water flow are seen in the picture. Also, I can talk about river transportation, condensation and evaporation are visible in this picture. আরো একটা আছে বোধহয়, সেটা কি?
মোরওভার দিয়ে একটা আছে, ফর এক্সাম্পল দিয়ে একটা আছে। আচ্ছা, তিনটা বাক্য আমি মাঝখানে রাখছি। ফর এক্সাম্পল এটা 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 আর সিন ইন দ্য পিকচার। মোরওভার আই ক্যান টক অ্যাবাউট এটা 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 আর ভিজিবল ইন দ্য পিকচার। অলসো আই ক্যান টক অ্যাবাউট এটা 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 আর ইনক্লুডেড ইন দ্য পিকচার। আর যদি কেউ মনে করেন যে না আমি এখানে টুকটাক ব্যাখ্যা করতে পারবো, সেটা তো লিখে রাখছি, এনি অবজারভেশন অব ইউ বলার পরেও বলতে পারবেন ইজ সিন ইন দ্য পিকচার। এটার কথা হচ্ছে হয় আপনি ব্যাখ্যা করেন, নয়তো আপনি শুধু পয়েন্ট পয়েন্ট বলেন।